এই ঘটনাটি খুবই স্পর্শকাতর একটি ঘটনা। আর ঘটনাটির বিস্তারিত বিবরণ, কোন জায়গায়, কোন এলাকায়, কোন গ্রামে, কোন পাড়ায়, এবং আরো যে সমস্ত তথ্যগুলো উনি দিয়েছেন, এর কোনো কিছুই বলতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন বলতে পারছি না, ঘটনাটি শোনার পরে বুঝতে পারবেন। কারণ এত কিছু যদি প্রকাশ করা হয় তাহলে কি ধরনের কনসিকুয়েন্স হতে পারে সেই জায়গাগুলোতে, সেটাও বুঝতে পারবেন। তো চলুন এই বিষয়গুলো গোপন রেখেই ঘটনাটা শুরু করে দিচ্ছি। মূলত এই ঘটনার সাথে দুটো পরিবার সংযুক্ত রয়েছে। এই যে ফুয়াদ ভাই, শুধু ওনার ঠিকানাটা প্রকাশ করতে বলেছেন, এছাড়া অন্য জিনিসগুলো বলছি না। আর শফিক নামে একজনের নাম ব্যবহার করছি। নামটা ছদ্মনাম ব্যবহার করলেও ওনার মূল নামের খুব কাছাকাছি আমি ছদ্মনামটা ব্যবহার করছি। তো উনি বাংলাদেশের রিনাউন্ড একটি বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছিলেন। সময়টা কিন্তু বেশি দিন আগের না, 1 বছর হবে বা তার কিছু সময় আগে হবে। একদম রিসেন্ট ঘটনাই বলতে হবে যদি আমি অন্যান্য ভৌতিক ঘটনার সময়ের সাথে তুলনা করতে চাই। উনি যখন বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে ভর্তি হন, প্রথম বছর পার করে দ্বিতীয় বর্ষে অর্থাৎ সেকেন্ড ইয়ার উনি উঠেছেন। তো একই বিশ্ববিদ্যালয়ে রসায়ন সাবজেক্টে অধ্যয়নরত আরেকটি মেয়েকে উনি পছন্দ করেন। তো ওনার যেই এলাকা, ওই এলাকাতে ওই মেয়েটারও বাড়ি ছিল, যার কারণে যখন জেনেছেন যে মেয়ের বাড়িটা ওখানে, আরো বেশি করে উনি এই বিষয়টাতে আগ্রহ প্রকাশ করেছেন। ওই মেয়েটার সাথে উনি কথা বলার চেষ্টা করতেন। তবে ওই মেয়েটা এই বিষয়গুলো খুব ভালোভাবে নেয় নাই। সে এটাকে বিরক্ত হিসাবেই নিয়েছে, কেননা মেয়েটা একটু অন্যরকম ছিল। অন্যরকম এই কারণে বলছি যে এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেকের কাছেই স্মার্টফোন আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক আইডি, এগুলো তো আছেই। কিন্তু এই মেয়েটার সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট ছিল না, আর সে মোবাইল ফোনটাও ওইভাবে ব্যবহার করতো না। তবে ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ যদি কোনো জিনিস থাকতো, সেটা তার আম্মুর ইমোতে সেটা আসতো, তার বন্ধু বান্ধবরা সেখানেই পাঠাতেন। সে শুধু ইমো অ্যাকাউন্ট ব্যবহার করত, যেটা তার মায়েরই নাম্বার। সে ইচ্ছাকৃতভাবেই মোবাইল ফোন বা এই টাইপের ডিভাইস থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করতেন। লেখাপড়ার দিকেই তার আগ্রহটা বেশি ছিল। তো এই যে শফিক ভাই যে ওনাকে এভাবে বারবার বিরক্ত করছেন, এটা উনি ভালোভাবে নেয়নি। প্রথম দিকে চিন্তা করেছেন যে হয়তোবা ইগনোর করলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, শফিক ভাই বারবার তাকে কথা বলার জন্য ইন্সপায়ার করেই যাচ্ছিলেন। মেয়েটা একটা পর্যায়ে বিরক্ত হয়ে তার পরিবারের সাথে কথা বলে। তার পরিবার এই শফিক ভাইয়ের পরিবারের সাথে কথা না বলে যে কাজটি করে বসে, সেটা হচ্ছে ওই মেয়েকে দিয়ে থানায় ইফটিজিং এর একটা মামলা করিয়ে বসে। শফিক ভাই উনি বাড়িতে এসেছেন যখন, ওইভাবে সময়টা তো জানতেন, কারণ ওই মেয়েটাও জানতো যে শফিক ভাই কখন বাড়িতে যাবেন। এরপর ওইভাবে সময় করে হঠাৎ করে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এসে শফিক ভাইকে ধরে নিয়ে যায়। এখন শফিক ভাই যে ওই মেয়েটাকে এভাবে বিরক্ত করছেন বা তাকে উনি পছন্দ করে বারবার কথা বলার জন্য তাকে ডিস্টার্ব করছেন, এটা তো শফিক ভাইয়ের পরিবার জানতো না। তো ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশে। এটা জানার পর দ্রুত শফিক ভাইয়ের মা বাবা, আত্মীয় স্বজন এবং ওই শহরের মেয়রকেও উনি নিয়ে গেছেন, পৌর মেয়রকেও উনি নিয়ে গেছেন থানায়। তো থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ বলছে যে যেহেতু একটা কেস ফাইল হয়ে গেছে, ইফটিজিং এর মামলায় তাকে নিয়ে আসা হয়েছে, মামলার ধারা লেগে গেছে। এখন এটা তখনই সম্ভব যদি এই মেয়েটা মামলা তুলে নেয়। এখন শফিক ভাইয়ের যিনি বাবা, উনি বলছেন যে আমার ছেলে অসম্ভব, এটা করতেই পারে না। পরবর্তীতে ওই মেয়েটা বলছে যে হ্যাঁ সে এটা করেছে, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। তার ছেলেকে জিজ্ঞেস করছে তুই কি ওকে বিরক্ত করিস কিনা। তখন ছেলে বলছে ওকে আমি পছন্দ করি, ওকে আমি এই কারণে বারবার কথা বলার চেষ্টা করছি। এইটা যখন শফিক ভাইয়ের বাবা শুনছেন,
তার তো লজ্জায় মাথা হেট হয়ে গেছে। তিনি ওইখানেই তার ছেলেকে বেদম পিটাতে শুরু করছেন। পিটানি দেখে পুলিশরাও গিয়ে বলছেন যে আর মেরেন না, ওটা এভাবে মেরেন না থানার ভিতরে, বিষয়টা আসলে অন্যরকম ভাবে হয়ে যাবে, ছেলেকে শাসন করবেন। আমাদের তরফ থেকে আমরা এতটুকু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ওকে আমরা কোর্টে চালান করব না, বিশেষ আইনে তাকে কিছুদিন সংশোধনের জন্য কিভাবে রাখা যায় সেই ব্যবস্থাটা আমরা করব। তো কিছুদিন সংশোধনের জন্য পুলিশরা তাদের হেফাজতে রাখেন এবং এর মধ্যে ওই মেয়েটাও দেখলো যে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করলে তার ইউনিভার্সিটির বন্ধু বান্ধবরাও তাকে বিষয়টা আসলে ওইভাবে একসেপ্ট করবে না। তার এই বিষয়টা যে একই বিশ্ববিদ্যালয়ের একজন তাকে এভাবে মামলা দিলি, সে তো তোর আহামরি কোনো ক্ষতি করে নাই, কথা বলতে গেছে বিরুদ্ধে, একটা সময় ঠিক হয়ে যাইতো, হয়তো মামলা দিয়ে জেলে পাঠালে ছেলেটার জীবনটা তো নষ্ট হয়ে যাবে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তো ওই চিন্তা করে মেয়েটাও আর এই বিষয়টা নিয়ে আগায় নাই, এই বিষয়টা এখানে সমাপ্তি হয়ে যায়। কয়েকদিন পর শফিক ভাই উনি বের হয়ে আসেন। বের হয়ে আসার পর আসলে উনি তো একদম ট্রমাটাইজ হয়ে গেছেন যে এরকম একটা ব্যাপার ঘটবে, উনি এটা চিন্তাও করতে পারেন যে ওই মেয়ে এইভাবে তাকে ইফটিজিং এর মামলা দিয়ে হ্যারাসমেন্ট করবে বা জেলে ঢুকাবে, এরকম তো আসলে উনি ভাবেন নাই। উনি চিন্তা করছেন একটা সময় হয়তো বা মেয়েটা তার প্রতি দুর্বল হয়ে পড়বে, এরকম চিন্তা করেছিলেন। তবে তার চিন্তার সম্পূর্ণ উল্টোটা হয়েছে। যখন উনি বের হয়ে আসেন, এরপর নাকি একবার ওই মেয়ের সাথে দেখা হয়েছিল তার চলার পথে। তখন উনি বলেছিলেন যে তোর জীবনটা আমি একদম শেষ করে দিব, যেমনটা তুই আমার সাথে করলি। আমি তো এমন তো কোনো ক্ষতি করি নাই, তুই আমার সম্মান, আমার পরিবারের সম্মান ধুলায় মিশাই দিলি, দেখিস আমি তোরে কি করি। তো এরকমটা কিন্তু বলেছিল তিনি, উনি এটা বলেছেন এবং সেটা শুনেওছে, ওনার সাথে ওই মেয়ের সাথে থাকার লোকজন শুনেওছে। শফিক ভাই উনি যখন বাড়িতে ফেরত আসছেন, ফেরত আসার পর উনি তার মাকে বলেন যে আমার মানসিক অবস্থা ভালো না, আমি চট্টগ্রামে ঘুরতে যাব। তো চট্টগ্রামে ঘুরতে যাবি, ভালো কথা, কার সাথে যাবি? তো শফিক ভাইয়ের এক বন্ধু ছিল, তার বাড়িও চট্টগ্রামে, মানে ওই ইউনিভার্সিটির আর কি, তার সাথে ঘুরতে যাবে। তো শফিক ভাইয়ের মা শফিক ভাইকে 20,000 টাকা দিয়েছেন যেন ভালো করে সুন্দর করে ঘুরে আসতে পারে। আর শফিক ভাইয়ের পরিবারও কিন্তু ওই এলাকার বেশ ধনী একটি পরিবার। ওই এলাকায় যদি 5 জন ধনী ব্যক্তির কথা চিন্তা করা হয়, শফিক ভাইয়ের বাবার নাম আসবে সেখানে। আবার ওই মেয়ের পরিবারও বেশ সম্ভ্রান্ত পরিবার, তারা অতটা ধনী না হলেও বেশ সম্ভ্রান্ত পরিবারই বলতে হবে, কেউ কোনো দিক থেকে কম যায় না। শফিক ভাই কি করেছেন, উনি চট্টগ্রাম চলে গিয়েছেন। চট্টগ্রামে যাওয়ার পর ওই যেই বন্ধুটা, ওই বন্ধুটা তাকে এক তান্ত্রিকের সাথে পরিচয় করায় দেয়। ওই বন্ধুর সাথে আগেই তার সাথে কথা হয়ে গিয়েছিল যে চট্টগ্রামে গিয়ে উনি কি করবেন। তো ওই তান্ত্রিকের কাছে যখন শফিক ভাই গিয়েছেন, যাওয়ার পর ওই তান্ত্রিকের সাথে কথা হয়েছে, তান্ত্রিক বলেছে ঠিক আছে, ওই মেয়েকে তুমি কি ধরনের ক্ষতি করতে চাও? তখন নাকি শফিক ভাই বলেছিলেন ওকে আমি জানে মেরে ফেলতে চাই, ও জীবিত থাকবে, হেঁটে চলে বেড়াবে, এটা আমি দেখতে পারবো না। ও যেই কাজটা করছে এটা সহজভাবে সমাধান না করে ও ভয়ঙ্কর একটা পদ্ধতি অবলম্বন করছে, আমি কোনোভাবেই ওর বেঁচে থাকা দেখতে পারবো না। আমি মেরে ফেললে থানা পুলিশ হবে, ঝামেলা হবে, এই জন্য আমি এসব ঝামেলায় যাব না, আপনার কাছে আসছি, আপনি এটা সমাধান করেন। তখন ওই তান্ত্রিক বলেছে ঠিক আছে, ওই মেয়ের একটা ছবি দাও। ছবি ম্যানেজ করা কিন্তু কোনো ব্যাপার ছিল না, কারণ হচ্ছে ওই মেয়ে বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়তো, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামগুলোতে তার ছবি ছিল, সে ফেসবুক ইউজ না করলেও তার ছবি কিন্তু তার যে ক্লাসমেট বা তার যেই বন্ধু বান্ধব, তারপরে বিশ্ববিদ্যালয়ের বড় বড় যে প্রোগ্রামগুলোতে হয়েছে সেখানে সে কোথাও বসে আছে, এরকম ছবি কিন্তু পাওয়া খুব একটা কঠিন ব্যাপার ছিল না। তার ক্লাসমেটদের কাছ থেকেই হোয়াটসঅ্যাপে ছবিটা নিয়ে নিয়েছে। আর ছবি এটা তো যারা দিয়েছে তারা তো ওরকম চিন্তা ভাবনা করে দেয়নি, ছবি তো এটা অ্যাভেলেবল একটা জিনিস, এটা তো
এমনটা না যে ওই মেয়ের ছবি কোথাও ছিল না। ওই তান্ত্রিক ছবি চেয়েছে এবং বলেছে 10,000 টাকা দিতে হবে, আর এক দামে একটি কালো খাসি কিনে দিতে হবে। এটাই করা হয়। ওই যে 20,000 টাকা নিয়ে গিয়েছিল শফিক ভাই, ওখান থেকে 10,000 টাকা ওই তান্ত্রিককে দেয়। খাসি কিনতে গিয়ে টাকা শর্ট করলে তার বন্ধুর কাছ থেকে ধার নেয়। এরপর তান্ত্রিককে বলে আপনি কিভাবে কাজ করবেন এটা আমাকে একটু বলেন। তান্ত্রিক বলে যে কিভাবে কাজ করব সেটা তো আমি তোমাকে বলবো না, তুমি দেখবা কাজ হয়েছে কি হয় নাই, এরপরে এসে আমার সাথে কথা বলবা, যাও। আমি কি করব কিভাবে কাজ করব এটা কোনো ব্যাখ্যা আমি তোমাকে দেব না। তো শফিক ভাই ওখান থেকে চলে আসেন। তবে মাঝখানে কয়েকদিন উনি ছিলেন, ওই বন্ধুর সাথে একটু ঘোরাফেরা করেছেন, ফোন দিয়ে বাসা থেকেও টাকা নিয়ে নিয়েছেন, ওই যেই ধারের টাকাটা তো শোধ দিতে হবে এই জন্য। তো উনি বাসায় বেশ কয়েকদিন, হয়তো বা 1 সপ্তাহ 10 দিন পরে বাসায় ফেরত আসছেন। বেশ প্রফুল্ল চিত্তে উনি ফেরত আসছেন। তো ফেরত আসার পর ওই মেয়ের এক বান্ধবী আছে, আমি বান্ধবীর নামটা বলছি না যেহেতু একই ডিপার্টমেন্টে এখনো সেই মেয়ে লেখাপড়া করছে, এই জন্য আমি বলছি না। যদিও বা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি সেই নামটাও আমাদেরকে বলেছেন। তো তার কাছে খবর নিয়েছে যে কি খোঁজ খবর, বলে যে না, ও তো ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন ধরে আসতেছে না, 5-6 দিন ধরে তো ওকে দেখি না, ও বাড়িতে আছে শুনছি। বাড়িতে যেহেতু আছে শুনছে, তখন ওই মেয়ের বাড়ির আশেপাশে থাকে এমন কোন লোকের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে যে ওই মেয়েটা এখন কি করে। তখন একজন লোকের মাধ্যমে, বিশেষ করে মহিলা একজন, ওই মেয়ের সম্পর্কে আত্মীয় হওয়ার নাকি, তার কাছ থেকে কিছু তথ্য জানেন। এতটুকুই জানেন যে ওই মেয়েটা নাকি অসুস্থ, এই জন্য সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তো এটা শোনার পর মোটামুটি উনি একটু আশ্বস্ত হন যে কাজ মনে হয় হচ্ছে। উনি বেশ প্রফুল্ল চিত্তেই আছেন যে কাজ হচ্ছে, মেয়েটা অসুস্থ যেহেতু, সুতরাং তান্ত্রিক তার কাজটা ঠিকঠাক মতোই করছে। এর কয়েকদিন পর উনি আবারও খোঁজ নেন যে ঘটনাটা কি, কতদূর কাজ আগাল। এরপর উনি যখন তথ্য নিয়েছেন কোনো মাধ্যম দিয়ে, এরপর ভয়ঙ্কর কিছু কথা উনি শুনতে পান। উনি জানতে পারেন যে বেশ কয়েকদিন ধরে ওই মেয়ের সাথে বেশ ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটছে। এক রাত্রে তাকে ঘরে পাওয়া যাচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল। তাকে খুঁজতে খুঁজতে পাওয়া গেল একটা কবরস্থানে, 2টা জোড়া কবরের মাঝখানে সে শুয়েছিল। পুরো বৃষ্টির পানি তার শরীরের উপর পড়ছে। ওই অবস্থায় তাকে ধরে বাসায় নিয়ে আসা হয়। তার আচার আচরণে অনেক পরিবর্তন হয়েছে, তার সাথে যেন কথা বলে। তার ঘরের ভেতরে 2 জন মানুষের কথার আওয়াজ শোনা যায়, কিন্তু তার ঘরে যাওয়ার পর কাউকে দেখা যায় না, সে ঘুমাচ্ছে। এরকম করে ঘটনা তার সাথে ঘটছে। তবে এতটুকু যদি ঘটতো তাহলে তো স্বাভাবিকই বলতে হবে, কারণ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করলে এরকম ঘটনা তো ঘটেই। কিন্তু না, আরো ভয়ঙ্কর কিছু হয়েছিল। খুবই বাজেভাবে তার শরীরকে সে কেটে ফেলত। বিভিন্ন ধারালো জিনিস দিয়ে নাকি তার শরীরের উপর সে ক্রমাগত আঘাত করতে থাকতো। হঠাৎ করে এরকম করত, উপস্থিত সবাই তো চমকে যেত, আরে কি হচ্ছে। জোর করে তাকে থামানোর চেষ্টা করতো, মনে হতো যে কোনো সময় ওই ধারালো জিনিসটা তার গলায় সে নিজেই চালিয়ে দেবে। আবার রাতের বেলা নাকি ঘুম থেকে চিৎকার করে উঠতো, বলতো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, এই বলে সে কাঁদতে থাকতো। কাছে গেলে অবশ্য লোকজন কিছুই দেখতো না। আবার লোকজন কখনো কখনো তার ঘরের মধ্যে ফিস ফিস করে শব্দ শুনতো, মনে হচ্ছে কয়েকজন কথা বলছে ফিস ফিস করে। এরকম কিন্তু চলছে। বাড়িতে ফ্রিজে থাকা কাঁচা মাছ মাংস সে খেয়ে ফেলতো সবার সামনে। এদিকে হয়েছে কি, ওই মেয়ের বাবা সে কিন্তু প্যারানরমাল কোনো বিষয় বিশ্বাস করতো না। সে চিন্তা করেছে যে তার মেয়ের মাথায় সমস্যা হয়েছে,
ডাক্তার দেখাতে হবে। আর এমন পরিমাণে পাগলামি করছে, এখন পুরো দস্তুর একটা পাগলাগারদে ভর্তি করতে হবে, তাছাড়া এটা স্বাভাবিক হবে না। তো তাকে মানসিক হসপিটালে ভর্তি করানো হবে এরকমই চিন্তা ভাবনা পরিবার থেকে করেছে। ওই পরিবারে একজন মহিলা আসছে, মেয়েটাকে দেখতেই আসছে যখন শুনেছে মেয়েটা অসুস্থ। তো ওই মহিলার সাথে আবার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়সটা 3-4 বছর হবে। তো যখন ওই মেয়েটাকে দেখতে গিয়েছে, দেখেছে সে তখন একটু স্বাভাবিক আছে আর কি, তখন পরিবারের অন্য সদস্যের সাথে ওই ভদ্র মহিলা কথা বলছেন। এদিকে ওনার সাথে থাকা ওই বাচ্চাটা কি হয়েছে, সে হাঁটতে হাঁটতে ওই মেয়েটার ঘরের দিকে চলে গেছে। এরপর প্রচন্ড জোরে একটা চিৎকার করেছে ওই বাচ্চা মেয়েটা। তার চিৎকারে অন্যরা যখন ঢুকেছে ওই ঘরটাতে, গিয়ে দেখে ভয়ঙ্কর একটা অবস্থা। এই মেয়েটা এই বাচ্চা মেয়েটাকে এমন ভাবে চেপে ধরেছে, মনে হচ্ছে এখনই ওকে চ্যাপটা করে ফেলবে, এখনই ওর হাড় গোড় গুঁড়ো করে একটা ফুটবলের মতো গোল করে ফেলবে। মেয়েটা প্রচন্ড জোরে চিৎকার করছে, অনেক কষ্টে তাকে ছোটানো হয়। এই রকম আচরণ যখন হলো, তখন তো ওই মহিলা বলছে যে সর্বনাশ, এই মেয়ের তো আসলে অবস্থা ভালো না, আপনারা দ্রুত একটা ব্যবস্থা নেন, কবিরাজ দেখান। কিন্তু মেয়ের বাবা এটা দেখাবে না। ওই রাত্রে ঘটে আর একটা ঘটনা, যা ওই মেয়েটার বাবার চিন্তায়ও ছিল না। মেয়েটার বাবা গভীর রাত্রে উঠে চিন্তা করছে মেয়েটার কি অবস্থা, একটু দেখে আসি। তো উনি উঠে যখন ওই মেয়েটার ঘরে যাবেন, দরজাটা আলতো করে খোলা ছিল, দরজাটা ভিতর থেকে লক ছিল না। তো তখন উনি দেখেন কি যে একটা কালো ছায়ার মতো অবয়ব মেয়েটার বুকের উপরে বসে আছে, আর মেয়েটার পায়ের দিকে 2টা অবয়ব দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওই অবয়বটা কিছু একটা করছে, বুকের উপর বসে বসে মনে হচ্ছে কিছু একটা খাচ্ছে, এরকম কিছু একটা হবে আর কি। তো উনি যখনই ওই দিকটাতে গিয়েছেন এবং বলছেন এই কে রে, কে এখানে, সাথে সাথে মনে হলো সবকিছু মিলিয়ে গেল। এই ব্যাপারটা যখন হলো, তখন উনি চিন্তা করলেন যে চোখের ভুল টুল হলো কিনা, কি দেখলাম না দেখলাম। তো এরকম জিনিস হয়েছে আর কি। তো এটা পরিবারে আলোচনা হয়েছে। তো এইসব বিষয়গুলো যখন শফিক ভাই শুনেছেন, উনি নাকি খুব হাসাহাসি করেছে, দেখ ভালো হয়েছে, আমার সাথে যা করছে ওই মেয়েটা উচিত কাজ হয়েছে, ঠিক কাজ হয়েছে, এরকম বলতেছে। এর কয়েকদিন পর জানা গেল মেয়েটা মারা গেছে। আর তার মৃত্যুটা খুবই ভয়ঙ্কর ভাবে হয়েছিল। তার লাশ যখন উদ্ধার করা হয়, তখন দেখা যায় তার শরীরের অর্ধেক অংশ, মানে কোমর থেকে পা পর্যন্ত, এটা নাকি ঝুলছে। তার যে ওড়না ছিল, ওড়না তার পায়ের যেই গোড়ালি, এই গোড়ালির সাথে বাঁধা, ওড়নাটা আবার ফ্যানের সাথে বাঁধা, পা থেকে কোমর অবধি উল্টো হয়ে ঝুলে আছে। এত রক্ত পড়েছে যে পুরো ঘর রক্তে ভেসে গেছে, আর শরীরের অন্য অংশ কেটে পড়ে আছে আর এক জায়গায়। এইরকম ভাবে সে মারা যায়। কে মারল? কিন্তু দেখা গেল যে এটা সে নিজেই নিজেকে নাকি হত্যা করেছে, কারণ সে নিজেই নাকি নিজেকে 2 টুকরো করে ফেলেছে ধারালো একটা জিনিস দিয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওখানে থাকা যে ধারালো অস্ত্র, সেটাও পরীক্ষা করে দেখা গেল এই মেয়েটা নিজেই তার শরীরে নাকি চালিয়েছে। তাহলে মেয়েটার শরীরের অর্ধেক অংশ উপরে ঝুললো কিভাবে? পরিবারে যদি এই ধরনের একটা মৃত্যু হয়, এরকম নৃশংস মৃত্যু হয়, তাহলে কোনো পরিবারের কি স্বাভাবিক থাকা সম্ভব? কোনো মা বাবার কি স্বাভাবিক থাকা সম্ভব? সম্ভব নয়। এভাবে মেয়েটির করুণ পরিণতি হলো। শফিক ভাই যখন এটা শুনেছেন, তার কোনো ভাবান্তর নাই, সে খুব খুশি হয়েছেন, চিন্তা করেছেন তান্ত্রিক কিন্তু ঠিক কাজটাই করেছে। কিন্তু মানুষের কাজের কিন্তু একটা প্রতিফল আছে, তাই না? এই যে শফিক ভাই, উনি মোটামুটি 1 মাস স্বাভাবিক ছিলেন এই মেয়েটার মৃত্যুর পর। 1 মাস পর থেকে ওনার শরীরে একটা সমস্যা দেখা দিল। ওনার শরীর বিভিন্ন জায়গায় ফোড়ার মতো গোল গোল
গোটা উঠতে শুরু করেছে, প্রচন্ড যন্ত্রণা। এরই মধ্যে উনি নাকি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখত। উনি স্বপ্নের মধ্যে দেখত যে 5টা অবয়ব তাকে উল্টো করে ঝুলিয়ে খুব পিটাচ্ছে, আর উনি প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। উনি ঘুম থেকে যখন জেগে উঠতেন তখন দেখতেন 5টা লোমশ অবয়ব হাতে খোলা তরবারি নিয়ে তার চারদিকে দাঁড়িয়ে আছে। উনি এটা দেখে চিৎকার চেঁচামেচি করলে অন্য জায়গা থেকে যদি লোক আসতো তাহলে এগুলো নাকি মিলিয়ে যেত। এরকম জিনিস উনি দেখতেন। এভাবে উনার পুরো লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। উনি স্বপ্নের মধ্যে এটা দেখতেন, বাস্তবেও এটা দেখতেন। তবে পরিবারের অন্য সদস্যরা আসলে এরকমটা দেখেন নাই আর কি, যে অন্য কোনো কথাবার্তা বা শব্দ তার ঘর থেকে আসে, এরকমটা না, কিন্তু উনি এটা দেখতেন। এদিকে কি হয় যে ওনার যেই এই সমস্যাটা তো পরিবাররা যখন জেনেছে তখন তারা তো কবিরাজির এই ট্রিটমেন্টগুলোতে তারা বিশ্বাস করেন। তারা কবিরাজের সাথে কথা বলেছেন। যখন কথা বলেছেন তখন কবিরাজ যেই তথ্য দেন তার এটা আসলে খুবই একটা মর্মান্তিক তথ্য দেন। কবিরাজ জানান যে এই ছেলেটা তার কর্মফল ভোগ করছে। কারণ হচ্ছে সে চট্টগ্রামে গিয়ে এক তান্ত্রিকের কাছ থেকে ওই মেয়েটার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল। এটা খুবই শক্তিশালী প্রাচীন এক ধরনের ব্ল্যাক ম্যাজিক। এটা বান মারা বলে আর কি। মূলত একটা ছাগলকে বলি দিয়ে 3টা ভয়ঙ্কর পিশাচকে আমন্ত্রণ করা হয়েছে। আর এই কাজ করার জন্য শকুনের মাথার অংশ, 5 প্রজাতির পাখির হৃৎপিণ্ড, একটি পুতুল এবং একটি চড়ুই পাখি দিয়ে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। আর এই ব্ল্যাক ম্যাজিক একবার করা হলে তাকে বাঁচানোটা খুবই কঠিন। মূলত ওই যে পিশাচগুলো প্রতি রাত্রে শরীরের ভেতর থেকে ওই মেয়েটার বিভিন্ন অর্গানগুলো খেয়ে ফেলত, কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টে সেই অর্গানগুলো আছে এটা দেখাতো, কিন্তু আসলে ভেতরে নাই। তাহলে মেয়েটা কিভাবে বেঁচে থাকতো, এটাই হচ্ছে কথা। রক্তও নাকি খেয়ে ফেলতো। এভাবেই মূলত মেয়েটাকে একটা পর্যায়ে এসে ওরা মেরে ফেলে। আর ওই যে কবরের কাছে নিয়ে যাওয়া, তারপরে বাচ্চাটাকে চেপে ধরা, এটাও নাকি ওই পিশাচদের প্রভাবেই হয়েছিল। কাঁচা মাছ মাংস খেয়ে ফেলা। আর যখন মেয়েটি মারা যায় তখন তার শরীরের ভেতরে থাকা পিশাচটাই ধারালো একটি অস্ত্র নিয়ে মেয়েটার শরীর 2 টুকরো করে দেয়। মেয়েটা ইচ্ছা করে করেনি। আপাতত দৃষ্টিতে সেটা আত্মহত্যা মনে হতে পারে, কিন্তু এটা মোটেও আত্মহত্যা ছিল না। এরপর পিশাচটাই তার বডির অর্ধেক অংশ ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। এই ঘটনা যেভাবে ঘটেছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ ওই মেয়ের পরিবার, বিশেষ করে ওই মেয়ের মা, ওই মেয়ের বাবা তো বিশ্বাস করতে আসলে ওইভাবে চায় নাই। মেয়ের মা এইটা আরেকজন তান্ত্রিকের কাছ থেকে তথ্য পেয়েছে যে এই ছেলেটার প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়ের উপরে এই কাজটা করেছে। এই কারণেই তার মা তার মেয়ের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য শফিক ভাইয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। আর এই ব্ল্যাক ম্যাজিকটাও এমন ব্ল্যাক ম্যাজিক, এটার থেকেও বাঁচার উপায় আসলে নাই বললেই চলে। এখন এটা সমাধান কিভাবে করা যায়? বলা হলো যে শফিক ভাইকে যেভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে খুব দ্রুততার সাথে সে মারা যাবে। এখন শফিক ভাইয়ের মা উনি চিন্তা করলেন ছেলেটাকে তো বাঁচাতে হবে। কোন তান্ত্রিকের কাছ থেকে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, কোনোভাবে সেটা কাটানো যায় কিনা, এটার কোনো তথ্য উনি উদ্ঘাটন করতে পারেন কিনা, কোনোভাবে ওই মেয়েটার মার কাছে গিয়ে মাপটাপ চেয়ে আসা যায় কিনা। এই জন্য শফিক ভাইয়ের মা যখন খবর নিলেন, জানা গেল যে ওই মেয়েটার মা বাবা তারা ওই এলাকা ছেড়ে অন্য জায়গা চলে গেছেন, হয়তো বা ঢাকা বা অন্য কোনো জায়গায় চলে গেছেন বা দেশের বাইরেই চলে গেছেন। কারণ তাদের একটাই মেয়ে ছিল। মেয়েটার মৃত্যুর পর তারাও খুব মুষড়ে পড়েছিলেন, যার কারণে শফিক ভাইয়ের মা কিন্তু কোনো তথ্য পান নাই। শফিক ভাই উনিও কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আর ওনার মৃত্যুটাও খুব ভয়ঙ্কর ভাবে হয়েছিল। ওনার গলা কাটা লাশ মাটিতে পড়েছিল।
দুই পায়ে এবং দুই হাতে কেউ যেন শক্ত করে ধরে রেখেছিল, সেই আলামতটাও কিন্তু পাওয়া গিয়েছিল যে ওনার হাত পায়ে আঙ্গুলের দাগ লেগেছিল। আর গলাটা এমন ভাবে কাটা হয়েছে মনে হচ্ছে কোনো মসৃণ ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে এমন ভাবে কেটেছে যে একদম দাগগুলো মনে হচ্ছে যে এক কোপে মাথাটা আলাদা করা হয়েছে, খুবই ধারালো কোনো কিছু দিয়ে আলাদা করা হয়েছে। আসলে এই শফিক ভাইয়ের মৃত্যুটা যেভাবে হয়েছিল, ওই মেয়ের মা চেয়েছিল যেভাবে তার মেয়েকে দ্বিখণ্ডিত অবস্থায় উনি দেখেছেন, শফিক ভাইয়ের দেহটাও যেন ওইভাবে দ্বিখণ্ডিত অবস্থাতেই থাকে, এমন ভাবেই যেন ব্ল্যাক ম্যাজিকটা করা হয়। আর সেভাবেই করা হয়েছিল। এইভাবেই শফিক ভাইয়েরও করুণ পরিণতি ঘটে। প্রিয় লিসেনার্স, দেখলেন যে কোনো কিছু অতিরিক্ত মাত্রায় ভালো না। শফিক ভাই যেভাবে ওই মেয়েটাকে ডিস্টার্ব করছিলেন, এটাও আসলে অতিরিক্ত হয়ে গিয়েছিল। ওনার পরিবার বা ওনার যে অবস্থান, ওনার যে ব্যক্তিত্ব, তার সাথে এটা আসলে যায় নাই। কিন্তু এই বিষয়টা পারিবারিকভাবে সুরাহা না করে ওই মেয়ের মা বাবা যেটা করেছে, ওই মেয়েকে দিয়ে থানায় জিডি করিয়ে মামলা করিয়ে শফিক ভাইকে জেল হাজতে ভরেছে, মানে থানা হাজতে ভরেছে আর কি। তো এটা করতে গিয়ে শফিক ভাইকে খেপিয়ে দেয়। শফিক ভাইও উনি তান্ত্রিকের কাছে গিয়ে এই বান মেরে বসেন ওই মেয়েটাকে, যার ফলশ্রুতিতে মেয়েটাও মারা যায়। আর প্রতিহিংসার জায়গা থেকে মূলত উনি কাজটি করেছিলেন, আর প্রতিশোধের জায়গা থেকে মেয়েটির মা শফিক ভাইয়ের উপরে মরণ বান মেরেছিলেন। এভাবেই দুটো জীবনের সমাপ্তি ঘটে, দুটো পরিবারও একদম শেষ হয়ে যায়। এটা কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা নয়, 2024 সালের ঘটনা। আমি জায়গার নাম বলি নাই। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমি আর ডিটেলসে বললাম না, শুধু শফিক ভাইয়ের নাম বললাম। ওই মেয়েটার নামও বলেছে, মেয়েটার বান্ধবীর নামও বলেছে, ওই মেয়েটার ডিটেলস এবং শফিক ভাইয়ের ডিটেলস আমাকে বলেছে, কিন্তু সঙ্গত কারণে সেটা বলতে পারছি না, কারণ এটা বললে ওনাদের পরিবারের মধ্যে আরো বড় ধরনের কিছু সমস্যা দেখা দেবে, যেটা আসলে ভালো কিছু বয়ে আনবে না। এই জন্যই মূলত আমরা ডিটেলসে এখানে গেলাম না, শুধু যিনি ঘটনা পাঠিয়েছেন তার তথ্যগুলোই আমরা প্রকাশ করেছি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 156তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ আশিক মন্ডল। ওনার বাড়ি আমার যে জেলা রাজবাড়িতে, আর ওনার মূল যেই গ্রামটা সেটা হচ্ছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট নামক গ্রামে। উনি এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলেন, সেই ঘটনাটার নাম ছিল জিনের শর্ত। ঘটনাটি উনি ওনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদেরকে শুনিয়েছেন, এছাড়াও অনেককেই শুনিয়েছেন। তো শোনার পর ওনার বন্ধুদের মধ্যে একজন বন্ধু, যার নাম হচ্ছে রাব্বি, সে তার নিজের ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলেছে। আর এই ঘটনাটি যেন আপনাদের হরবলে শেয়ার করা হয়, এই জন্যই মূলত উনি ঘটনাটি এই আশিক মন্ডল ভাইকে দিয়েছিলেন। চলুন ঘটনায় চলে যাই। তো এই যে রাব্বি, ওদের বাসা কিন্তু এই চর বরাটেই, আশিক মন্ডল ভাইদের থেকে একটু দূরে। আর ঘটনাটি এখন থেকে 7 থেকে 8 বছর আগে ঘটেছিল, 2017 সাল 16 সাল এরকম আর কি। তো ওই রাব্বির ভাইয়ের নাম হচ্ছে রেজাউল। তো এই রেজাউল ভাই ছিলেন বড়, আর ওনার আব্বা মানে রেজাউল ভাইয়ের আব্বা, রেজাউল ভাইয়েরা ছোট থাকতেই মারা যান। রেজাউল ভাইরা ছিলেন 2 ভাই। ওনারা মামাদের বাড়িতে থাকতেন, মামাদের বাড়িতেই ওনারা বড় হয়েছেন। তো একদিন তার ফুপা এই রেজাউল ভাইদের বাড়িতে আসেন এবং দাওয়াত দিয়ে যান রেজাউল ভাইদের। তো বলে রাখা ভালো, এই রেজাউল ভাইয়ের ফুপার বাড়ি ছিল দৌলতদিয়া যে ঘাটটা রয়েছে, 3 নম্বর ফেরিঘাট যেটা, ওইখানে ঠিক 3 নম্বর ফেরিঘাটের পেছনের যে এলাকা, ওইখানে হচ্ছে তার ফুপু বাড়ি। তো ফুপা তো এসে দাওয়াত দিয়ে গিয়েছেন। তো রেজাউল ভাই উনি সকাল সকাল পাচুরিয়া থেকে ট্রেনে চড়ে চলে যান দৌলতদিয়া ঘাটে।
ওইখান থেকে হেঁটে, মানে ট্রেনটা যখন গিয়েছে দৌলতদিয়া ঘাটে, ওখান থেকে ট্রেন থেকে নেমে ওখান থেকে হেঁটে চলে গিয়েছেন তার ফুপু বাড়িতে। তো ফুপু বাড়িতে গিয়ে দেখেন তার ফুপু পিঠা বানাচ্ছে, উনিও খুব মজা করে পিঠা টিঠা খেয়েছে। রেজল ভাইয়ের কাছে অবশ্য টাকা ছিল না ওই সময়, উনি যে গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে আসবেন, আবার ট্রেনটাও মিস করেছেন, পরবর্তী যে ট্রেনটা আসে আর কি, তো ওইটা মিস করেছেন। এই কারণে উনি চিন্তা করলেন যে আমি হেঁটে হেঁটেই বাড়ি চলে যাই, হ্যাঁ সময় লাগবে কিন্তু যাওয়া যাবে। উনি দ্রুত চলে আসার জন্য ভেতর দিক দিয়ে যে রাস্তাগুলো রয়েছে ওই রাস্তা ধরেন। তো একটা জায়গা রয়েছে কাউয়াদানি নামক একটা জায়গা, তো ওই কাউয়াদানি হয়ে আসলে অনেক তাড়াতাড়ি চলে আসা যাবে। তো হেঁটে আসছে, তখন দুপুরবেলা উনি হেঁটে হেঁটে বাড়িতে আসতে থাকেন। তো কাওয়াদানির গ্রাম শেষ করে একটা বাগান, তারপর ছোট নদী, এই ছোট নদীটা পার হয়ে 5 মিনিট হাঁটলেই বাড়িতে চলে আসা যায়। তো ওই জায়গাটা ছিল চর এলাকা, বসত বাড়ি তেমন একটা ছিল না। তো কাওয়াদানি শেষ করে বিশাল মাঠ, মাঠের মাঝে কয়েকটা খই গাছ ছিল। এই খই গাছ হলো জিলাপির যে প্যাচ, ওরকম জিলাপির প্যাচের মতো একটা ফল আছে, দেখতে খইয়ের মতো হয়, খুব ভালো একটা ফল। তো রেজল ভাই একাই হেঁটে আসছিলেন, তো দূর থেকে দেখেন একজন বৃদ্ধ লোক পাঞ্জাবি পরা খই গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাকছে। এখন দিনের বেলা গিয়েছেন, তো রেজল ভাই তার কাছে গিয়েছেন। যাওয়ার পর রেজল ভাইকে ওই লোকটা বলছেন যে কি মনা কোহানে যাও, লোকাল ভাষায় আর কি, কি মনা কোহানে যাও। তো রেজাউল ভাই বলেন আমি তো বাড়িতে যাব। তখন বলছে তোমার বাড়ি কনে? তখন উনি বলেন যে বাড়ি পাচুরিয়াতে, চর বরাটে। ওই লোক বলে আরে আমি তো ওইদিকে যাব, চলো একসাথে যাই। একসাথে হাঁটা শুরু করলেও ওই যে বৃদ্ধ লোকটা, সে কিন্তু রেজল ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরত্বে থেকেই সামনে হাঁটতে থাকেন, আর রেজল ভাই কিছুটা পেছনে পেছনে। তো হাঁটতে হাঁটতে একটা বাগান আছে, ওই বাগানের কাছে আসতেই রেজাউল ভাই কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকিয়েছেন কি মনে করে। এরপর সামনে তাকিয়ে দেখেন যে ওই বৃদ্ধটা নাই, চারপাশে খুঁজেও তাকে পাওয়া গেল না। চিন্তা করে মুরব্বী মানুষ কোথায় গেল, সামনে একটু ছিল, চিন্তা করে হয়তো বাগানের মধ্যে ঢুকে গেছে, ভেতরে গেলে তাকে দেখা যাবে। আর ওই বাগানের গাছগুলো কিন্তু ছোট ছোট ছিল, বড় না, আবার ঘন জঙ্গল এরকম না। তো রেজল ভাই উনি যখন বাগানের মধ্যে গিয়েছেন, সেখানে গিয়েও কাউকে দেখতে পান না। তখন রেজল ভাই একটু ভয় পান, কি ব্যাপার, লোকটা কোথায় গেল দিনের বেলাতে। উনি ওখান থেকে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে নাকি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, জ্ঞানও ফেরত আসে। একটু সুস্থ হলে রেজল ভাই কি দেখেছেন খুলে বলেন। এখন ভয় পেলে গ্রামের মানুষ যা করে আর কি, ওই লোহা আগুনে পুড়িয়ে লাল করে পানির মধ্যে ডুবিয়ে সেই পানি খাওয়ানো। তো এভাবে চলে যায়। আর লোকজন বলে আরে দিন দুপুর বেলা তুই কি থেকে কি দেখছিস, ওটা মানুষই হবে, ওটা ভূত টুত হবে না, তুই তো রাতের বেলা আসিস নেই, হয়তো অন্য কোনো দিক চলে গেছে, এই আর কি। তো রেজল ভাই কিন্তু উনি ছোট মানুষ ছিলেন না, ওনার বয়স মোটামুটি 25-26 হয়ে গেছে। তো রেজল ভাইকে বিয়ে দেওয়ার জন্য রেজল ভাইয়ের মামারা মেয়ে দেখছিলেন। মেয়ে দেখাও শেষ, বিয়েও হয়ে যায়। তো বিয়ের দিন সন্ধ্যার সময় রেজল ভাই ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন ওই যে যেই বৃদ্ধ লোকটা যাকে কিছুদিন আগে দেখেছিলেন, ওই লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে। তবে এই লোকটার এখনকার উচ্চতা আর আগের উচ্চতা এক না। ওই লোকটার এখনকার উচ্চতা প্রায় 7-8 ফুট লম্বা, আগের উচ্চতা থেকে তাহলে কত লম্বা হতে পারে। রেজল ভাইকে দেখে হেসে ওই লোকটা বলে, কিরে বিয়ে করলি, মিষ্টি খাওয়ালি না? এই কথা বলেই নাকি এমন ভাবে হাসছে, এই হাসির শব্দ সাধারণ কোনো অট্টহাসির শব্দ না, মনে হচ্ছে আকাশ থেকে বাজ পড়ছে এমন শব্দ। রেজল ভাই এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান। বাড়ির সবাই দৌড়ে এসে দেখে এই অবস্থা, তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জ্ঞান ফেরত আসছে না, ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তার ট্রিটমেন্ট করেন, তবে পরের দিন রেজল ভাইয়ের জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরত আসার পর উনি এলোমেলো কথা বলছেন এবং নতুন বউকে উনি একদম সহ্যই করতে পারছেন না। এমন অবস্থা দেখে রেজল ভাইকে কবিরাজ কাছে নিয়ে যাওয়া হয়। তখন কবিরাজ বলেন যে ওকে তো একটা বৃদ্ধ জিন ধরেছে, জিনটা অনেক শক্তিশালী আর এটাকে ছাড়ানো খুব কঠিন, আমি তো পারবই না। আমি কেন, কেউ মনে হয় ছাড়াতে পারবে না।
যদি না ওই জিনটা নিজের ইচ্ছায় চলে না যায়। তবে কেন এই জিনটা তার পিছু নিয়েছে এটা বলা যাচ্ছে না। হুজুর কিছু ওই কবিরাজ কিছু তদবির দিয়ে দেন, বলেন যে আল্লাহ চান তো জিনটা ওর থেকে দূরে সরে থাকবে, তবে সমস্যা রয়ে যাবে, এটাও বলে দেন তিনি। মোটামুটি 2-3 মাসের মধ্যে তেমন কোনো সমস্যা ছাড়াই রেজাউল ভাই দিব্যি অন্যান্য কাজকর্ম পরিচালনা করছিলেন। ঘটনা এরপর শুরু হয় তার ভাইয়ের সাথে। তো রেজাউল ভাইয়ের নাম হচ্ছে শহীদ। শহীদ ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। তো এখানে ভাই বলছি কিন্তু আপন ভাই না, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরকম ভাই আর কি। তো এই শহীদ ছিল তার মা বাবার একমাত্র সন্তান। শহীদ নিয়মিত সালাত আদায় করতেন, এক কথায় অসাধারণ একটা ছেলে ছিল, সবাই ওর প্রশংসা করত। তো পাশের গ্রামে এক হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য শহীদ গিয়েছিল। তো দাওয়াত খেয়ে আসার সময় ওই বাড়ি থেকে যখন বের হয়েছেন আর কি, আসার পথে একটা মিষ্টির দোকান পড়ে। তো তার মায়ের জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছে। তো প্রতিমধ্যে কিন্তু একটা বিশাল বাঁশঝাড় এবং ছোট্ট একটা পুকুর পড়ে। তো অনেক আগে থেকে শুনে আসছে ওই বাঁশঝাড়ে ভয়ানক কিছু আছে, কিন্তু কেউ কখনো ওইভাবে ভয় পায় না। হালকা পাতলা ভয়টাই কেউ পেয়েছে। তো শহীদ মিষ্টি নিয়ে যখন ওই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল, তখনই একরকম গরম বাতাস তার শরীরে লাগে। শরীরটা একটু খারাপ লাগে। তারপর শহীদ বাড়িতে চলে আসে। শহীদ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তার মায়ের জন্য আনা মিষ্টি সে মাকে না দিয়ে নিজেই সব খেয়ে ফেলে, আবার ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ঘুম থেকে উঠে শহীদ তার মাকে বলে, ও মা, তোমার জন্য মিষ্টি আনছি, ওগুলো খাও নাই? শহীদের মা অবাক হয়ে বলে, আরে তুই মিষ্টি আনছিস, তুই তো ঘুম থেকে উঠে নিজেই খেয়ে ফেললি, আবার ঘুমাই গেলি। শহীদ অবাক হয়ে বলে, কি বলো, আমি তো কোনো মিষ্টি খাইনি, আমি তো মিষ্টি আনছি তোমার জন্য। শহীদের মা বলে, আরে তুই তো খাইছিস, আমার সামনেই খাইলি, আমি তো দেখলাম, আর তুই খাইছিস, আমার খাওয়া হয়ে গেছে, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। শহীদ তো অবাক হয়ে যায়, সে মিষ্টি খেলো কখন, তার তো আর মনে পড়ে না। ওই দিন রাত থেকে শুরু হয়ে যায় কিছু অস্বাভাবিক ব্যাপার শহীদের সাথে ঘটা। শহীদ বেশ এলোমেলো কথাবার্তা বলতে থাকেন, এই হাসে, এই কাঁদে, মেয়েদের মতো করে অঙ্গভঙ্গি করে, মেয়েদের মতো করে কথা বলতে থাকে, ঘরে থাকতে চায় না। কোনোভাবে রাতটা পার করা হয় আর কি। এরপর শহীদকে নিয়ে যাওয়া হয় একটা মাদ্রাসার হুজুরের কাছে। তো হুজুর ঝাড়ফুঁক করে দেন, মোটামুটি কয়েকদিন ভালো থাকে। আবার একই সমস্যা শুরু হয়। শহীদ একবার পানিতে নামলে শুধু গোসল করে, ডুব দেয়, পানি থেকে উঠতে চায় না। ঘন্টার পর ঘন্টা সে পানি থেকে কোনোভাবে উঠবে না। মানুষ দিয়ে ধরিয়ে তাকে উঠাতে হতো। তো একদিন রাত্রে সে ওই যে এই হাসি, এই কান্না এরকম শুরু করেছে। আর ওই দিন শহীদের মামা ঢাকা থেকে বাড়িতে এসেছিল। এরকম চিল্লাপাল্লা শুনে তার তো ঘুম ভেঙে যায়। গিয়ে দেখে শহীদ এমন করছে। মামা তো ভীষণ রেগে যায়। শহীদের কাছে গিয়ে বলে, এই কি পাগলামি শুরু করছিস, তোদের তাহলে কি ঘুমাইতেও পারবো না? ভণ্ডামির জায়গা পাসটা না? কয়েকদিন আগে রেজাউল শুরু করলো, এখন আবার তুই শুরু করছিস। এই তোদের কি সমস্যা রে? আমি যেন এসব না করা দেখি। আর শহীদ চুপচাপ হয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে, সবকিছু নীরব। শহীদের মামা যেই না ঘরে গিয়ে শুয়ে একটু ঘুম ঘুম ভাব আসছে তার, তখনই অদৃশ্য ভাবে কয়েকবার বিছানার উপরে কে যেন তাকে শূন্যে তুলে আবার আসার মানে। অদৃশ্য মেয়েলি কণ্ঠে কেউ বলে, প্রথমবার তো সতর্ক করে দিয়ে গেলাম, আমার সাথে বেয়াদবি করবি না, যদি আবার করিস বুঝছিস তো কি করব। শহীদের মামা তো ভয়ে একদম অবস্থা খারাপ তার, সে তো চিন্তাই করতে পারেনি এরকম কিছু হবে। তখন পরিবারের সবাই চিন্তা করে যে শহীদের সাথে নিশ্চয়ই কিছু একটা আছে। তখন আবার শহীদের কাছে গিয়ে ওকে ধরাধরি করে আবার একটা ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। ফকির কিছু তদবির করেন, বলেন যে শহীদকে বিয়ে দিয়ে দাও, ওর সাথে একটি পরী আছে, ওকে যদি বিয়ে দিয়ে হয় তাহলে পরীটা শহীদের কাছে সে বিরক্ত করতে পারবে না। খুব দ্রুততার সাথে শহীদকে বিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে শহীদের সমস্যাটাও কমতে থাকে। কিন্তু ওই যে রেজাউল, এর সমস্যা আবার বাড়তে থাকে। রেজাউল ভাই
উনি যখন ওনার স্ত্রীর সাথে এক ঘরে ঘুমায় থাকতেন, মাঝে মাঝে দেখতেন যে ওনার স্ত্রীর পাশ থেকে কালো লম্বা একটা অবয়ব উঠে কোন দিকে যেন চলে যাচ্ছে। যখন ওটা উঠে চলে যায় উনি কোনো সারা শব্দ করতে পারেন না। দিনে দিনে এটা বাড়তে থাকে। রেজল ভাই বলেন যে এরকম ঘটনা ঘটছে। আবার রেজল ভাইকে ওই ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়, আগের মতোই জিন হাজির করার চেষ্টা করা হয়, কিন্তু তেমন কোনো লাভ হয় না। জিন হাজির করতে ব্যর্থ হয় সবাই, কিন্তু তদবির ঝাড়ফুঁক করে দেয়। কারণ এর আগে জিন হাজির করার চেষ্টা করা হলেও কিন্তু হয় নাই, পারে নাই রেজল ভাইয়ের সাথে থাকা জিনগুলোকে হাজির করতে। এরপর অনেক ডাক্তার দেখানো হয়েছে, প্রতি রাত্রেই নাকি ওই অবয়বটা এই রেজল ভাই দেখতে পেত, যে তার স্ত্রীর পাশ থেকে লম্বা কালো একটা অবয়ব উঠে চলে যাচ্ছে। একটা সময় নাকি রেজল ভাই তার স্ত্রীকে ভীষণ ভয় পেতে থাকে, বউকে একদমই সহ্য করতে পারতেন না, কাছে আসলেই ভয় পেতেন। একটা পর্যায়ে রেজল ভাইয়ের স্ত্রী রেজল ভাইকে ছেড়ে চলেই যায়। রেজল ভাই একা থাকেন, কিন্তু এবার উনি দেখতে থাকেন ওনার বিছানার নিচে, বিছানার পাশে বড় বড় কালো মোটা সাপ শুয়ে থাকে, ঘুরে বেড়ায়। এভাবেই কাটতে থাকে দিন। উনি বলেন যে এরকম উনি দেখছেন। এদিকে এই যে রাব্বি ভাই যিনি ঘটনা বলেছেন, উনি ঢাকায় বড় মাপের একজন রাকিকে পান, যিনি মূলত এই জিন রিলেটেড অনেক কাজ করেন। তো তার কাছে নিয়ে যাওয়া হয়। তো রেজল ভাইকে দেখে তিনি বলেন যে তার সাথে নাকি 3টা পিশাচ প্রকৃতির শক্তিশালী জিন আছে, এগুলো নাকি তার থেকে আলাদা করা যাবে না। কেন তার কাছে এসেছে এটাও নাকি বলা যাচ্ছে না। যদি আলাদা করতে হয় তাহলে নাকি রেজাউল ভাইকে বাঁচানো যাবে না। রাব্বি ভাই হতাশ হয়ে রেজাউল ভাইকে বাড়িতে নিয়ে আসেন। এভাবেই ভয় নিয়ে রেজাউল ভাইয়ের দিন চলতে থাকে। রাতে ঘুমানোর পর যদি উনি সাপ দেখতেন তখন রাব্বিকে ফোন দিতেন, বলতেন যে আমার বিছানার নিচে উপরে অনেক বড় বড় সাপ চলাচল করছে। তো রাব্বি আবার সাহস দিয়ে বলতে, আরে সাপগুলো কি তোর ক্ষতি করতেছে নাকি, চুপচাপ ঘুমায় থাক। রেজাউল ভাই বলতো যে না, ক্ষতি তো করতেছে না। তখন রাব্বি বলতে চুপচাপ ঘুমায় থাক। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে রাব্বি যদি রেজল ভাইকে ফোন দিত, প্রথম কয়েক সেকেন্ড খুবই গম্ভীর কণ্ঠ উনি শুনতেন, কি যেন বলতেন। প্রথম দিকে রাব্বি এটা ধরতে পারে নাই, তো পরে বুঝতে পেরেছে যে আসলে কি এটা রেজল ভাই কথা বলছে। যেই কথাগুলো বলেছে ওই অল্প কয়েক সেকেন্ডে, এটা পরবর্তীতে রেজল ভাই যখন ওনার কণ্ঠটা স্বাভাবিক বলে মনে হতো তখন তাকে জিজ্ঞেস করলে বলতো, কই না তো, আমি এরকম কথা আমি এখন বলি নাই। তো এভাবেই কাটতে থাকে দিন। এরপর রেজাউল ভাই আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারাতে থাকেন। বর্তমানে রেজল ভাই পুরো দস্তুর একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, অর্থাৎ পাগল। বাড়িতে তাকে এখন শেকল দিয়ে মাঝে মাঝে বেঁধে রাখতে হয়। একদম উন্মাদ হয়ে গেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় রেজাউল ভাইয়ের অপরাধ কি, এটা কি আপনারা বলতে পারবেন? না, আপনারা বলতে পারবেন না, আমিও পারবো না। কেননা উনি দিনের বেলা আসছেন একটা জায়গা থেকে, তার ফুপু বাড়ি থেকে, পিঠা খেয়েছেন, পানি খেয়েছেন, আরো খাবার খেয়েছেন, আসছেন। ওই পথ দিয়ে আসার সময় রেজল ভাই কি করেছেন এমন তো কোনো কিছু জানা যায় না। কোনো কবিরাজও বলতে পারে না যে কি কারণে তার পিছনে লেগেছে। প্রথমে একটা বৃদ্ধ জিন লেগেছে, এরপর নাকি 3টা পিশাচ লেগেছে। আবার তার ভাই শহীদের সাথে সমস্যা, কেন এমনটা হয়েছে এটা বলতে পারে নাই কেউ। আর বিনা অপরাধেই রেজল ভাই একজন মানসিক ভারসাম্যহীন মানুষ হিসাবে খুবই কষ্টে দিনানিপাত করছেন। প্রিয় লিসেনার্স, এবারে যার পাঠানো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, তিনি এর আগে অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন, এখনো পাঠিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন তাহমিদ। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। আমাদের 156 নম্বর এপিসোডে এবার ওনার এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। ওনার কিন্তু একটি ঘটনা যেটা হরর নাইট এপিসোডের 50তম আয়োজন আমরা প্রচার করেছিলাম, সেই ঘটনার শিরোনাম ছিল সাতমুনি। আর ওই ঘটনার মধ্যে এক শ্রেণীর জিনের নাম আমরা বলেছিলাম, সেটি হচ্ছে গুইয়া দেদ্দা জিন। এগুলো নাকি মাটির নিচের জিন।
ওই ঘটনাটা যারা শুনেছেন তারা তো বুঝতে পারবেন, আর যারা শোনেননি তারা হরর নাইট এপিসোডের 50তম আয়োজন যেটা আমাদের ছিল সেখান থেকে তাহমিদের ওই ঘটনাটি শুনে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন। তো ওই সাতমুনি ঘটনা যারা শুনেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আব্দুস সামাদ চাচা উনি স্বপ্নে দেখেছিলেন 7টি মুনি মাটি ফেরে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পরে দেখা যায় সেই জায়গাটা অনেকটা নিচু হয়ে গেছে, তো স্বপ্নে দেখা সেই জায়গাটাতে মুনিটা দেবে গিয়েছিল। ঠিক সেই জায়গাতেই গুইয়াদেদ্দা নামক জিনের আগমন হয়। মূলত ওই ঘটনার আরো কিছু বছর পর ঘরের স্থানটা পরিবর্তন করা হয়, কিন্তু যেই জায়গাটাতে আব্দুস সামাদ চাচা মুনিগুলো মাটির নিচ থেকে চলে যেতে দেখেছিলেন সেই জায়গাতে ছোট্ট একটা ব্যারের মতো বা একটা গর্তের মতো হয়েছিল, কুয়া টাইপের জায়গা আর কি। তো ওই ঘটনার পরে ওই জায়গাটা মনে হয় আরেকটু বড় হয়ে গিয়েছে। তারপর সেটা ভরাট করার জন্য অনেক চেষ্টা করা হয়। যতই মাটি দেয়া হতো দেখা যেত সেই জায়গাটা আবার নিচু হয়ে গেছে। শুধু তাই না, সেই জায়গায় যখন পানি জমতো তখন দেখা যেত অনেক বুড়বুড়ি উঠত। আর এই বুড়বুড়ি ওঠার যে আওয়াজটা এটা এত জোরে হতো যেটা অসম্ভব বলা চলে। অনেক চেষ্টার পরেও সেই জায়গাটা পুরোপুরি ভরাট করা যায়নি কখনো। অনেকবার চেষ্টার পর হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই গুইয়াদেদ্দা জিন মূলত একটা সীমানা দিয়ে মাটির নিচ দিয়ে চলাচল করত। ওনাদের বাড়ির একদম সামনের উঠানের পাশে এই ঢালু জায়গাটা অবস্থিত। এটা ওনাদের বাড়ির এক সাইডের সীমান্তে আর কি। তো বাড়ির সীমানা বেয়ে বাড়ির পেছনের দিকে একটা খাল বয়ে গেছে। এই সীমানার পাশ দিয়ে চিকন একটা বের রয়েছে যার মধ্যে বর্ষাকালে পানি থাকে আর এমনি সময় শুকিয়ে যায়। তো টের পাওয়া যেত বেশিরভাগ সময় রাতের বেলা বুড়বুড় বুড়বুড় শব্দ করে সীমানার পাশ বেয়ে মাটির নিচ দিয়ে কি যেন চলে যাচ্ছে। এমন অনেকেই কিন্তু দেখেছেন যে এরকমটা। আর ওই সময় অনেক জোরে জোরে শব্দ হতো। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ওনাদের বাড়ির পেছনে একটা পুকুর রয়েছে। এই পুকুর নিয়ে মনে করা হয় এই পুকুরে গুইয়াদেদ্দা জিনের মারাত্মক প্রভাব রয়েছে। এর কারণ হলো এই পুকুরের পানি অন্য সব পুকুরের পানির চেয়ে অনেক বেশি ঠান্ডা। তবে এটা মূলত বিষয় নয়, আসল বিষয় হলো পুকুরটা তেমন বড় না, তবুও এই পুকুরে প্রতি বছর ওনারা অনেক মাছ ছাড়েন চাষ করার জন্য। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখা যায়, বড় বড় মাছ পুকুরের পানিতে সাঁতরে বেড়াচ্ছে। জাল দিয়ে ধরতে গেলে একটা মাছও পাওয়া যেত না। দেখা যায় আধা কেজি 1 কেজি পর্যন্ত বড় বড় তেলাপিয়া মাছ সহ আরো অনেক প্রকার মাছ পুকুরের পানিতে সাঁতরে বেড়াচ্ছে। এমনও হয়েছে পুকুরের পানি স্যালো মেশিন দিয়ে সব ফেলে দেওয়া হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে, পুকুর শুকিয়ে ফেলা হয়েছে, তবুও একটা মাছেরও কোনো খোঁজ নাই। পুকুরে যখন পানি আবার দেওয়া হয় বা চলে আসে পানি, দেখা যাচ্ছে সেখানে মাছ সাঁতরে বেড়াচ্ছে। আর মাছ যে চালা দিয়ে অর্থাৎ এক পাশ দিয়ে বের হয়ে যাবে, মানে পুকুরের চালা বলি না আমরা, তো এই পাড় দিয়ে যে অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে এমন সম্ভাবনা খুবই কম, কারণ পুকুরের পাশের আইলটা অনেক মোটা। আর এই পুকুর বা তার আশেপাশে এমন কোনো মাছ খেকো প্রাণী নেই যে তারা মাছগুলো খেয়ে যায়। তাই অনেকে ধারণা করেন এখানে অন্য একটা ব্যাপার রয়েছে। তা না হলে যে মাছগুলো দেখা যাচ্ছে দেখা অবস্থায় স্যালো মেশিন লাগানো হয়েছে, পানি সেচ দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে, তাহলে মাছগুলো কোথায় গেল? নিশ্চয়ই পানির সাথে বের হয়ে যাওয়া ওই অবস্থাতে সম্ভব নয় স্যালো মেশিনের পাইপের ভিতর দিয়ে। আর পানিগুলো তো অন্য এমন একটা জায়গায় পড়ছে, সেখানে যদি মাছ বের হয়েও যায় তাহলে তো সেখানে লাফালাফি করবে। আর পানি যেই পাইপ দিয়ে ঢোকে তার বাইরে একটা লোহার ছাকনি লাগানো হয়েছিল যাতে করে মাছ ঢুকতে না পারে, তবুও কোনো মাছ পাওয়া যায় নাই। তাহলে মাছগুলো কোথায় গিয়ে লুকায়, কোথায় চলে যায়, যা আজও এক রহস্য। এই মাছ হারিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু এখনো চলমান রয়েছে। আর অনেক আগে থেকেই তো ওই বাড়িতে কিছু সমস্যা রয়েছে বলে জানা যায়। তাই ধারণা করা হয় মাছ হারিয়ে যাওয়ার পেছনে ওই গুইয়াদেদ্দার রহস্যময় ব্যাপারটা রয়েছে। এটা একটা ধারণা মাত্র, তবে এই ধারণা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়।
যে জায়গাটাতে গুইয়াদেদ্দা জিনের উৎপত্তি, সেই জায়গাটা এখনো পুরোপুরি ভরাট করা যায় নাই। ওনারা কি এখনো চেষ্টা করে যাচ্ছেন, মাঝে মাঝে করেন আর কি, কিন্তু কাজ হয় না। এখনো গুইয়াদেদ্দা জিন ওখানে আছে কিনা শিওর ভাবে এই তাহমিদ বলতে পারেন নাই। তবে তাহমিদের আম্মু বলেন এখনো নাকি বুড়বুড় আওয়াজ শোনা যায়। আর একটা বিষয় হলো, যে জায়গাটার কথা উল্লেখ করা হয়েছে যেখান দিয়ে গুইয়াদেদ্দা জিন চলাচল করে, সেই পথ দিয়ে অনেক সময় অনেকে ঘোড়ার মতো কিছু একটা প্রাণী চলাচল করতে দেখেছে একাধিকবার। মাঝে মধ্যেই রাতের বেলা ঘোড়ার খুরের শব্দ শোনা যায়। ধারণা করা হয় এই মাটির নিচের জিন গুইয়াদেদ্দা, এরা মূলত মাছ খেকো জিন। এরা মাটির নিচে বসবাস করে, কখনো কারো সামনে আসতে চায় না। আর এর আগে উল্লেখ করা হয়েছে এরা নাকি মানুষের তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু যতটুকু জানা যায় এরা এই মাছ খেয়ে শেষ করে ফেলে। তো গুইয়াদেদ্দা জিন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন, ওই এলাকার মানুষদের ভাষ্য। তো এই জন্য মূলত তাহমিদ গুইয়াদেদ্দা জিন সম্পর্কে যতটুকু জেনেছেন মানুষের কাছ থেকে, সেটা আমাদেরকে জানিয়েছেন, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আসুন আর একটা ঘটনায় চাই। ওই তেলিগাতি গ্রামেই একজন চাচা রয়েছেন, মোহাম্মদ ফজলুল শেখ। তাকে ওনারা ফজু চাচা বলেই ডাকেন। তো একদিন হাঁটতে হাঁটতে ফজু চাচা এই তাহমিদের বাড়িতে আসছেন। তার হাতে ছিল একটা লাঠি। লাঠি ছাড়া হাঁটাচলা করা তার জন্য বেশ কষ্টের। তো উনি আসার পরে কিছু কথা হলো। তাহমিদ জিজ্ঞেস করছেন যে কি হয়েছে আপনার, লাঠি নিয়ে হাঁটছেন যে? কয়েকদিন আগেও তো দেখলাম স্বাভাবিকভাবে হাঁটছিলেন, কোনো সমস্যা হয়েছে? তখন ফজু চাচা বলেন যে আর বইল না রে বাপু, সেই পুরনো ব্যথা আবার উঠছে। আর কয়েকদিন আগে আমার পা ভাঙছে, এখন তো হাঁটাচলা করা খুব কষ্ট। তখন তাহমিদ জিজ্ঞেস করছেন যে চাচা পুরনো ব্যথা মানে কি? তখন ওই ফজু চাচা বললেন, আরে বাপুরে, ভূতে গাছ থেকে ফেলে দিয়েছিল সেই ব্যথা। তখন ফজু চাচার কাছে এই বিষয়টা জানতে চাইলে ফজু চাচা উনি বলেন যে বেশ অনেকদিন আগের কথা, প্রায় 25 বছর আগে, 2000 সালের দিকে হবে আর কি, বা 1999 সালের দিকে হবে। তখন উনি গ্রামে একটা মানুষের বাড়িতে কাজ করতেন। গ্রামটার নাম হচ্ছে হাজরাখালী গ্রাম। এটা মোরেলগঞ্জ উপজেলার মধ্যেই রয়েছে। তো সেই গ্রামে একটি বড় মাঠের পাশে অনেক বড় একটা কবরস্থান রয়েছে, যেটি পরিত্যক্ত অবস্থায় ছিল অনেকটা। এটা এতটাই ভয়ঙ্কর কবরস্থান যে মানুষ না পারতে দিনের বেলা তো সেখানে যায় না, আর রাতের বেলা তো প্রশ্নই নেই। উনি একদিন কোন একটা কাজে ওই মাঠের দিকে গিয়েছিলেন। সময়টা ছিল তখন মধ্য দুপুর বা ভর দুপুর। তিনি ওখানে যাওয়ার পরপরই কেমন যেন ওনার শরীরের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকেন, নিজের শরীরের উপর নিজের কন্ট্রোল হারাতে থাকেন। কিন্তু তিনি সবকিছু অনুভব করতে পারছিলেন। তিনি দেখেন যে তিনি হেঁটে হেঁটে ওই গহীন কবরস্থানের ভেতর দিকে চলে যাচ্ছেন, কিন্তু কেন তিনি তা নিজেও নাকি জানেন না। ভেতরের দিকে যাওয়ার পরে সেখানে ছিল মধ্যম আকৃতির একটা পুকুর, তার পাশে একটা নারকেল গাছ। তিনি কিন্তু সবকিছু দেখতে পারছিলেন, কিন্তু নিজের শরীরের উপর তার কোনো কন্ট্রোল ছিল না। তিনি হঠাৎ সেই নারকেল গাছের কাছে যান এবং গাছে উঠতে শুরু করেন। তো চাচা বলেন যে উনি কিন্তু দেখছিলেন যে এটা মাঝারি রকমের লম্বা, ওই নারকেল গাছে কোনো নারকেলও নাই, তারপর উনি নারকেল গাছে উঠে যাচ্ছেন। তো চাচা গাছে উঠে পড়ছেন, এরপর ওনার তেমন কিছু আর মনে নাই। এরপর উনি যখন চোখ খুলেছেন, দেখেন যে উনি যেই বাসায় কাজ করতেন সেই মালিকের বাড়িতে উনি শুয়ে আছেন। তো উনি যখন জ্ঞান পরিপূর্ণভাবে এসেছে, উনি তখন প্রশ্নের মুখোমুখি হন। অনেকে জিজ্ঞেস করছে যে তুমি ভয়ঙ্কর জঙ্গলে বাপু কি করতেছিলা? তোমাকে পাওয়া গেছে জঙ্গলের পাশে ভয়ঙ্কর কবরস্থানের মধ্যে একটা নারকেল গাছের নিচে। ওদিকে তো ভুলেও কোনো মানুষ তেমন একটা যায় না। তোমার কপালটা ভালো ছিল, যার কারণে একজন তার গরু আনতে ওই মাঠের দিকে গিয়েছিল। হঠাৎ করে নাকি তার গরু ছুটে দৌড় দেয় জঙ্গলের ভিতরে। তো যার গরু, সেই লোকটা ভাবছিল প্রথমে সে জঙ্গলের ভিতরে একা একা ঢুকবে না, একটা গরুর জন্য নিজের জীবনকে বিপদে ফেলবে না। তারপর উনি চিন্তা করেন যাই একটু ভিতরে গিয়ে দেখি, যদি গরুটা চোখে না পড়ে তাহলে চলে আসবো। এরপর নাকি উনি কিছুটা ঢুকছেন, ঢুকেই নজর যায় ওই মাঝারি আকারের নারকেল গাছটার গোড়ায়। মনে হয় কেউ গাছটির গোড়ায় পড়ে আছে, একটা উঁচু মাটির ঢিবির মতো আছে, ওর উপর কেউ উপর হয়ে পড়ে আছে। উনি প্রথমে অনেক ভয় পাইছিলেন, চিন্তা করছেন ভর দুপুর এটা কি কোনো ভূতের ভাব নাকি, কারণ জায়গাটা তো ভয়ঙ্কর। তবু উনি সাহস করে কাছে গিয়ে দেখেন আরে এ তো ফজল চাচা বেহুশ অবস্থায় পড়ে আছে। উনি চাচাকে কাঁধে তুলেছেন, তারপর নিয়ে আসছেন, আর গরুটাও ওই কাছাকাছি ছিল, দাঁড়িয়েছিল। তখন ফজল চাচাকে জিজ্ঞেস করা হয় যে তোমার হয়েছিল ওটা কি? তখন ফজল চাচা সব ঘটনা বলেন, যে কিভাবে উনি শরীরের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিলেন।
আর গাছের উপরে ওঠার পর উনি কোনো অবয়ব দেখতে পান নাই, ওনার শরীরের উপর তো কন্ট্রোল ছিল না। তবে এতটুকু মনে হচ্ছে, কেউ মনে হচ্ছে ধাক্কা দিছে, এরপর কিছু মনে নেই। ওনার কিন্তু মাজায় বা কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন উনি, তবে কোমরটা ভেঙে যায়, এরপর আস্তে আস্তে ব্যথা ঠিক হয়ে যায়। তবে উনি হুজুরের কাছে গিয়ে এই বিষয়ের কোনো কারণ জানতে চান নাই। এই ব্যথাটা এখনো রয়েছে, মাঝে মাঝেই এই ব্যথাটা বেড়ে যায়, তখন ওনার চলাফেরায় বেশ কষ্ট হয়। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় একটি ব্যাপার কিন্তু আছে, সেটা হচ্ছে, আপনারা কি লক্ষ্য করেছেন এই যে গরুটা, এই গরুটা কেন ওই ভয়ঙ্কর জায়গার দিকে ছুটে গেল? ছুটে গিয়ে কেনই বা ওই নারকেল গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল? আর গরুর সাথে যিনি ছিলেন উনি আবার ওই দিকটাতে গেলেন, যাওয়ার পর দেখলেন তার গরুটা নারকেল গাছের কাছে দাঁড়িয়ে আছে, আর ওইখানে এই যে ফজলু চাচা পড়ে আছে। ফজলু চাচাকে কাঁধে নিয়ে যখন উনি হাঁটা শুরু করলেন, গরুটাও কিন্তু তার সাথে সাথে হেঁটে চলে আসছে। তাহলে গরুটা কেনই বা ওখানে গিয়েছিল? কে তাকে নিয়ে গিয়েছিল? আল্লাহর অশেষ রহমত আর আল্লাহর ইচ্ছা ছাড়া এটা কিন্তু কোনোভাবেই পসিবল ছিল না। ফজলু চাচা যদি ওখানে 7 দিনও পরে থাকতেন, কেউ কিন্তু উকি দিয়ে দেখতে যেত না, কারণ ওখানে কেউ যায় না। এটাই একটা রহস্য, যে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান তাহলে কেউ তাকে মারতে পারে না, কেউ তার ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে রক্ষা না করেন, সমস্ত পৃথিবীর জিন ইনসান সমস্ত শক্তি একত্র হয়েও কাউকে রক্ষা করা সম্ভব নয়। এটাই ছিল ঘটনা। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 156তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা কিন্তু জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। কোনো ঘটনা সম্পর্কে যদি স্পেশাল কোনো রিভিউ থাকে সেটাও দিতে পারেন। আর ঘটনা পাঠাতে কিন্তু ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে লিখে অথবা রেকর্ড করে, এই দুইটার একটা করে আপনারা ঘটনা পাঠিয়ে দিতে পারবেন। অবশ্যই ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্য কোনো মাধ্যমে নয়। প্রিয় লিসেনার্স, ঘটনায় ঢুকে যাই। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে কিন্তু আমরা প্রচার করেছি। উনি বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। এর আগে ওনার পত্রিকারই যিনি গাড়ি চালক রয়েছেন এমন একজনের কাছ থেকে কিন্তু কয়েকটি ঘটনা উনি সংগ্রহ করেছেন, সেগুলো আমরা প্রচারও করেছি। তবে এবার যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ওনারই এক কলিগ, যার নাম হচ্ছে আব্দুল্লাহ আল সাকিব, তার কাছ থেকে সংগ্রহ করেছেন। এই সাকিব ভাইয়ের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সদর হাসরা দক্ষিণপাড়া গ্রামে। ঘটনাটি ওই গ্রামেরই ঘটনা। তো ঘটনাটি মূলত এই সাকিব ভাইয়ের ছোট বোন রুমিকে নিয়ে। মূল ঘটনাটা শুরু হয় 2000 সালের শুরু থেকে। ওনার ছোট বোনের বিয়ে হয় নাসিম নামে এক ভদ্রলোকের সাথে। তো বিয়ের 1 মাস পর বাড়িতে বেড়াতে আসছে। বাড়িতে বেড়াতে আসার পর এই রুমি আপু জেদ ধরেছে যে উনি ঘুরতে যাবেন। বাড়ির মুরব্বীরা বলছে যে নতুন বিয়ে হলে বেশ কিছুদিন এলোমেলো ভাবে ঘোরাফেরা করা উচিত নয়, এতে কিছু সমস্যা হতে পারে। এদিকে রুমি আপু উনি তো জেদ ধরে বসে আছেন যে যাবেনি। বাড়ির লোকজন বলছে যে এখন যাস না, পরে যাস, কিন্তু না, উনি যাবেন। এখন গ্রামের ময় মুরব্বীরা তো অনেক কথাই বলেন, ম্যাক্সিমাম কুসংস্কার, এরকম চিন্তা করেই আসলে রুমি আপু তার হাজবেন্ডের সাথে বের হয়েছেন। তোমার হাজবেন্ডের বাইক ছিল, বাইক নিয়ে দুইজন বের হয়েছেন। তো ওনারা যখন বের হয়েছেন, আসরের আজান নামাজ হয়ে গেছে, মোটামুটি 15-20 মিনিট হবে, এইরকম সময়ে ওনারা বের হয়েছেন। তো ওনারা কিন্তু যেই পথ দিয়ে যাচ্ছিলেন ওখানে একটা গ্রাম রয়েছে, গারোই নামক একটা গ্রাম। তো ওখানে একটা শ্মশান ঘাট রয়েছে, শ্মশান ঘাটের পাশে একটা বড় মাঠ আছে। তো পরিবেশটা সুন্দর, এই কারণে ওখানে কিছু ছবি তোলার জন্য 20-25 মিনিট অবস্থান করেছেন। অনেকগুলো ছবিও তুলেছেন হাজবেন্ড ওয়াইফ মিলে।
আর আশেপাশে হাঁটাহাঁটি করেছেন। ঠিক মাগরিবের আজানের মিনিট 10 আগে সেখান থেকে চলে আসার জন্য ওনারা বাইকে উঠেছেন। তো বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মিনিট 5 পর হঠাৎ করে ওই বাইকে থাকা অবস্থাতেই এই রুমি আপুর শরীরটা মনে হলো একটু ঝাঁকুনি দিয়ে উঠলো। ওনার মাথা ঝিমঝিম করছে, কেমন যেন লাগছে। তো এটা অবশ্য ওনার হাজবেন্ড এই নাসিম ভাইকে বলেছেন। তখন হঠাৎ করে নাসিম ভাই খেয়াল করেন যে এই রুমি আপুর আচরণে পরিবর্তন হয়েছে। উনি তার হাজবেন্ডকে বলছেন, মানে রুমি আপু তার হাজবেন্ড নাসিম ভাইকে বলছেন যে খুব কর্কশ কণ্ঠে, হ্যাঁ নাসিম, বাইক থামা, আমার বাড়ি এখানে, আমি এখানেই থাকবো, শ্মশান ঘাটে যাব। এই কথা শোনার সাথে সাথে নাসিম ভাই তো ভয় পেয়েছেন। আরে কি বলে, কি মজা করতেছে না কি, মনে করছে যে হয়তো বা মজা করতেছে। তো এরকমটা প্রথম দিকে ভেবেছেন, কিন্তু পরে দেখলেন না, বাইক না থামালে বাইক থেকে লাফ দেবে এমন একটা অবস্থা। উনি অনেক কষ্টে কোনো মতে দোয়া দুরুদ পড়তে পড়তে বাসায় এসে পৌঁছেছেন। বাড়িতে পৌঁছানোর পর এই রুমি আপুকে দেখে সবাই সবকিছু স্বাভাবিকই মনে করেছেন। তো এক পর্যায়ে রাতের খাওয়া দাওয়া শেষ করেছেন সবাই। হঠাৎ করে এই রুমি আপুর শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর আসছে। প্রথম দিকে ওনারা সবাই ভেবেছিলেন যে হয়তো স্বাভাবিক কোনো জ্বর হতে পারে, তবে ধারণাটা ভুল ছিল। রাত যত গভীর হতে থাকে রুমি আপুর অবস্থা আরো খারাপ হতে থাকে। এক পর্যায়ে প্রচন্ড রকমের খিঁচুনি শুরু হয়ে যায়। আর শুধু খিঁচুনি না, মনে হচ্ছে শরীরে এমন ঝাঁকুনি শুরু হচ্ছে, কেউ ওনাকে ধরে প্রচন্ড রকমের ঝাঁকাচ্ছে, এরকম একটা অবস্থা। আর এদিকে রুমি আপু বলতে থাকে যে তার সামনে ছায়ার মতো একটা অবয়ব, কালো কুচকুচে অবয়ব, চোখ দেখা যাচ্ছে, মনে হচ্ছে চোখের জায়গায় দুটো লাল আগুনের গোলা জলজল করছে। আর এটা নাকি এই রুমি আপুর চোখের সামনে ভাসতে ভাসতে ওনার দিকে একবার আসছে, পেছন দিকে যাচ্ছে, ডানে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো উনি তো প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছে আর বলছে, তোমরা সবাই আমার আশেপাশে থাকো, আমি খুব ভয় পাচ্ছি, আমি এরকম একটা জিনিস দেখতেছি, তোমরা সবাই আমার আশেপাশে থাকো। এরকম করে সারা রাত চলছে। ওই ছায়াটা নাকি একবার রুমি আপুর কাছে আসে, আবার দূরে চলে যায়। তো এভাবে চলতে চলতে সকাল হয়েছে। আর উনি এই ভয়ঙ্কর জিনিসটা দেখছেন আর চিৎকার করছেন, সবাইকে বলছেন। বাড়ির সবাই তো বুঝতে পেরেছেন যে এটা এখন আর কোনো স্বাভাবিক পর্যায়ে নাই। ওনাদের পাশের গ্রামে একজন কবিরাজ চাচা ছিলেন, আর এই চাচাটা সম্পর্কে ওনাদের দুঃসম্পর্ক আত্মীয় হয়। সকাল হলে সবাই মিলে রুমি আপুকে নিয়ে সেই কবিরাজ চাচার কাছে যাওয়া হয়, সব ঘটনা খুলে বলা হয়। তো চাচা যতগুলো কবিরাজি আমল জানতেন, তদবির জানতেন, সবকিছুই প্রয়োগ করেছেন। ঝাড়ফুঁক, পানি পড়া, তেল পড়া, এগুলো করেছেন। এরপর চাচা বললেন যে হ্যাঁ, ইনশাল্লাহ এখন সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। প্রাথমিকভাবে জিনটাকে তাড়াতে আমি পেরেছি, আলহামদুলিল্লাহ। আর উনি কিছু আমল দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন, এবং বাসা বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র রাখতে বলেন, সবসময় ওযু অবস্থায় থাকতে বলেন। তো এই কিছু পরামর্শ কবিরাজ চাচা দিয়ে দেন। এরপর রুমি আপুকে সেখান থেকে বাসায় নিয়ে আসা হয়। সবাই চিন্তা করেছিলেন যে যাক, ঝামেলা চলে গেছে। এটা মনে করার পিছনে কারণও ছিল, কারণ ওই রাতটা একদম স্বাভাবিকভাবেই কেটেছে, পরের দিনটাও স্বাভাবিকভাবে কেটেছে। এভাবে 1-2 দিন চলে গেছে। কয়েকদিন যাওয়ার পর সন্ধ্যার দিকে এই সাকিব ভাইয়ের মা যখন রান্না করছিলেন, হঠাৎ করেই এই রুমি আপু তার মাকে ডাক দিয়েছে যে মা, আমি তেলে ভাজা ইলিশ মাছ খাবো। সাধারণত উনি কখনো এভাবে বলতেন না, মানে রুমি আপু এভাবে বলতেন না। তো তারপরেও যেহেতু বলছে, তখন ফ্রিজ থেকে ইলিশ মাছের যে কাটা টুকরোর প্যাকেট ছিল, ইলিশ মাছ আনার পর টুকরো টুকরো করে কয়েকটা করে প্যাকেটে রেখে দেওয়া হয়েছিল। তো উনি একটা প্যাকেট বের করে পানিতে ডুবিয়ে সেটা ছাড়িয়ে খুব সুন্দর করে তেলে ভেজে দিয়েছেন, কড়া করে ভেজে দিয়েছেন। মাছ ভাজা নিয়ে রুমি আপু জানালার পাশে খাটের উপর গিয়ে বসেছেন। উনি খুব মজা করে ইলিশ মাছ খাচ্ছেন। জানালার পাশে একটি বড় আম গাছ ছিল। আম গাছের একটি ডাল জানালা বরাবর অবস্থান করছে। তা আম গাছের পাশ দিয়ে একটি সরু রাস্তা চলে গিয়েছে, পাশে একটা বাগান আছে, ওই বাগানের দিকে। সেই রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া করলে ওই জানালা দিয়ে খুব সহজেই দেখা যায়। তো ওনার বোন ইলিশ মাছ ভাজা খাচ্ছে আর খাবারের থালা হাতে নিয়ে জানালা খুলে তাকিয়েছে ওই রাস্তার দিকে।
কিছুক্ষণ পরই এই রুমি আপু উপলব্ধি করতে পারেন যে একটি কালো অবয়ব হেলে দুলে ওই জানালার পাশ দিয়ে হেঁটে আসছে আর রুমি আপুর দিকে তাকিয়ে আছে। তো ওনার বোন অবাক হয়ে তাকিয়ে আছে যে কিরি এটা কি, কে আসছে। আসলে মূলত উনি এক মায়াজালে আবদ্ধ হয়ে গেছেন। উনি ওটার দিকে তাকিয়েই আছেন, অথচ ওইটার দিকে কিন্তু ভয় পাওয়ার কথা, কিন্তু না, উনি তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর রুমি আপুর ঘোর কাটে, উনি চমকে ওঠেন। আর তখন একটা ভয়ঙ্কর বিষয় উনি উপলব্ধি করেন। যেই আম গাছের ডালটা জানালা বরাবর ছিল, সেই ডালের উপর ওনার চোখ পড়েছে। উনি দেখতে পান যে বড় দুটি অস্বাভাবিক রকমের পা জানালা বরাবর ঝুলে আছে। আমরা যেভাবে ডালের উপর ঝুলে বা বসে পা ঝুলাই, এক পা সামনে যায় আর এক পা পিছনে যায়, এইভাবে কেউ পা ঝুলাচ্ছে। আর এই পা দুটো স্বাভাবিক কোনো পা নয়, পা দুটো উল্টো দিকে ঘোরানো। উল্টো দিকে ঘোরানো উনি কিভাবে বুঝলেন? কারণ হচ্ছে উনি যখন গাছের উপর দিকে তাকিয়েছেন, দেখলেন এই পায়ের সাথে যে বডিটা, মানে যেই শরীরের অংশ এই দুইটা পা, বডিটা যেদিকে, পায়ের গোড়ালিটা তার উল্টো দিকে। আর এই বডিটা কালো কুচকুচে একটা অবয়বের মতো, এর চোখ দুটো লাল রক্তের মতো জল জল করছে। আর রুমি আপুর দিকেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আর তখন ওই অবয়বটা এক হাত লম্বা করে বাড়িয়ে দিয়ে রুমি আপুকে বলছে, কিরে, মাছ ভাজি আমাকে একটু দে, আমিও ইলিশ মাছ ভাজি খাবো। উনি যখন এটা শুনেছেন, কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে যান। উনি কিন্তু ওই অবয়বটার দিকে তাকিয়ে আছেন। এরপর যখন একটু হুঁশ ফিরেছে, তখন প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে একদম ওনার মায়ের কাছে চলে গেছেন। ওনার মাকে সব ঘটনা খুলে বলেন। রুমি আপু তো প্রচন্ড ভয়ে থরথর করে কাঁপছেন। ওই রাত্রে সবাই মিলে রুমি আপুকে আবার পাহারা দেওয়ার মতো করে রাখেন, সকাল হওয়া অবধি। তবে ওই রাত্রে গুরুতর কোনো সমস্যা হয়নি। সকাল হওয়ার পর ওনারা রুমি আপুকে ভালো কোনো কবিরাজ দেখাবেন, এই উদ্দেশ্যেই ওনারা বেরিয়ে পড়েন। রাতে ওনারা পরামর্শ করেছিলেন যে সাধারণ কবিরাজি বিদ্যা দিয়ে রুমি আপুর এই সমস্যা দূর করা সম্ভব নয়। তো একজন পরিচিত কবিরাজ ছিলেন এই সাকিব ভাইয়ের ছোট ফুপুর, তার কাছে খবর পাঠানো হয়। উনি আসেন, অবশ্য সব ঘটনা খুলে বলা হয়। কবিরাজ শুনে বুঝতে পারেন এটা কোনো খারাপ জিনের প্রভাব। পরে কবিরাজ গোল বৃত্তের মাঝে রুমি আপুকে বসান, ওনার মতো করে চিকিৎসা শুরু করেছেন। তো চিকিৎসা করার মাধ্যমে সেই জিনটাকে বোতল বন্দি করতে সক্ষম হন। এখানে প্রিয় লিসেনার, সবচাইতে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। সেটা হলো যে এই যে সাকিব ভাই, উনি বলছেন যে একটি সাদা কাচের বোতলে নাকি জিনটাকে বন্দি করা হয়েছিল। তো ওনারা সকলেই দেখতে পাচ্ছিলেন যে ওই কাচের বোতলের মধ্যে কালচে রকমের কোনো কিছু একটা নড়াচড়া করছে। কবিরাজ একটা অদ্ভুত বর্ণনা দেন। কবিরাজ বলেন যে এই রুমি আপু এবং ওনার হাজবেন্ড নাসিম ভাই, ওনারা যখন বের হয়েছিলেন ঘুরতে, মূলত ওই সময়টা ছিল অমাবস্যার তিথি, মানে অমাবস্যার সময়টা শুরু হয়েছে। আমাদের রাত হলে অমাবস্যা মনে করি, বিষয়টা এরকম না, কারণ অমাবস্যার সময়টা শুরু হয় আরো আগে থেকে। আর সন্ধ্যার একটু আগে মূলত ওনারা ওই শ্মশানের ওই দিকটাতে গিয়েছেন। আর ওখানে ওই অমাবস্যার রাত্রে অনেক জিন এসে রিচুয়াল করে। আর এই সন্ধ্যার পর রিচুয়ালের জন্যই অনেক জিন বিভিন্ন জায়গা থেকে এই শ্মশান ঘাটে উপস্থিত হচ্ছিল। সেই সময় এই রুমি আপু এবং ওনার হাজবেন্ড নাসিম ভাই ওখানে গিয়েছেন ছবি তোলার জন্য, ঘোরাঘুরি করতেছে, একবার এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। এই কারণে ওই জিনগুলো বিরক্ত বোধ করে, এক পর্যায়ে রাগান্বিত হয়, কি রে এরা এক জায়গায় দাঁড়ায় থাকে না, বারবার একবার এখানে একবার ওখানে যাচ্ছে। আর এই কারণেই মূলত একটা জিন খুব ক্ষিপ্ত হয়ে এই রুমি আপুর উপর ভর করে, রুমি আপুকে কষ্ট দেওয়া শুরু করে। পরে সেই জিনটাকে হাজির করা হয়। তো জিনটা তো যেতে চায় না, স্বাভাবিকভাবেই যেতে চাবে না, ভয় ভীতি দেখানো হয়, যেতে চায় না। উল্টো আরো বলে যে সে নাকি আরো বড় ক্ষতি করবে রুমি আপুর। শেষ পর্যন্ত ওই জিনটাকে বন্দি করতে সক্ষম হন। তবে কবিরাজ বলেছিলেন জিনটা ওরকম শক্তিশালী না, ওরকম শক্তিশালী হলে এত সহজে বন্দি করা যেত না। তো এরপর আরো কিছু আমল দিয়ে দেয়। তবে সাকিব ভাই নাকি জানিয়েছেন যে
কিছু কিছু সমস্যা এখনো রুমিয়াপুর সাথে রয়ে গেছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই স্বাভাবিক, তবে কিছু রয়ে গেছে এখনো। সাকিব ভাই ওনার বোনের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে। শেখ মিকাইল আহমেদ ভাইয়ের বাড়ি কিন্তু মাগুরাতে। ওনার বেশ কয়েকটা ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি আলহামদুলিল্লাহ। উনি আরো ঘটনা পাঠাচ্ছেন আমাদেরকে, ঘটনাগুলো বেশ ভালো লাগছে। আগের যে ঘটনাগুলো পাঠিয়েছেন সেগুলো, এটাও ভালো লাগলো। প্রিয় লিসেনার্স, এই যে সময়টা অমাবস্যা পূর্ণিমার যে সময়গুলো, এই সময় কিন্তু এই ধরনের জায়গাগুলোতে আমাদের যাওয়া উচিত নয়। গেলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে নারী এবং শিশুরা সবচাইতে বেশি বিপদগ্রস্ত হতে পারেন। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। চলুন প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 156তম আয়োজনের নতুন আরো একটি ঘটনা। তো উনি ছোটবেলা থেকে বেশ সাহসী মানুষ হিসেবে ভাবতেন নিজেকে। এই চিন্তা করে উনি সিদ্ধান্ত নিয়েছেন কবিরাজি শেখা যায় কিনা। তো ঘটনাটি ওনার সাথে ঘটে 2011 সালের ফেব্রুয়ারি মাসে। ওনাদের এলাকায় একজন কবিরাজ ছিল, তার নাম হলো মোহাম্মদ করিম। কবিরাজ হিসাবে সে খুব একটা ভালো না, উপকারও করত ক্ষতিও করত। তো একদিন ওনাদের এলাকার একটি চায়ের দোকানে বসে ওই কবিরাজ আর এই রুবেল ভাই চা খাচ্ছিলেন। নিজে থেকেই বললেন যে দাদা আমাকে কবিরাজি শেখাবেন। তখন এই কথা শুনে কবিরাজ বলে, এই তোর নাম কি, তোর বাবার নাম কি? উনিও সরল বিশ্বাস এটা বলে দিচ্ছেন, মানে রুবেল ভাই বলে দিয়েছেন আমার নাম রুবেল, আমার বাবার নাম এটা। তখন ওই কবিরাজ বলছে যে শ্মশানে গিয়ে লাশের মাথা কেটে আনতে পারবি? এই কথা শুনে রুবেল ভাই বলছেন যে কি বলেন দাদা, কবিরাজি শিখতে পারলে লাশের মাথা কাটতে হয় নাকি? তখন কবিরাজ বলে এটাই নিয়ম, আমি যখন শিখছি আমিও লাশের মাথা কেটে এনে আমি আমার ওস্তাদের কাছে দিয়েছি, তারপর আমাকে শিখিয়েছে। তুই ভয় পাস না, কি কি করতে হবে আমি সব শিখিয়ে দেব। তখন রুবেল ভাই বললেন যে না রে দাদা, আমি এসব শিখবো না, এত সাহস আমার নাই। সাহসী নিজের দাবি করি, কিন্তু এত সাহস নাই যে শ্মশানে গিয়ে লাশের মাথা কেটে আনবো। এই বলে এখান থেকে উনি চলে আসছেন। এরপর কেটে গেছে প্রায় 3-4 দিন। উনি বাজার থেকে ফিরছিলেন, তখন রাত 8টা কি 8:30 বাজে। তখন তো ফেব্রুয়ারি মাস, শীত তো আছেই। এশার আজান হয়ে যায় তো 7টার পরপরই। 8টা 8:30 মানে তখন এশার আজানও হয়ে গেছে, মসজিদগুলো বন্ধ হয়ে গেছে, লোকজনও বাড়িতে ফেরত আসে। শীতকালে তো মানুষ একটু তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। তো ওনাদের যে বাজার, এই বাজারটার নাম হচ্ছে ত্রিমোহিনী বাজার। তো এই ত্রিমোহিনী বাজারের পাশেই ওই কবিরাজের বাড়ি। সে বাজার থেকে আবার ওনাদের বাড়ি, মানে এই যে রুবেল ভাইদের বাড়ি হচ্ছে 1 কিলোমিটার রাস্তা। ওনাদের পাড়ার নাম হচ্ছে চকাদিন আলোপাড়া। তো বাজার থেকে 100 মিটার দূরে যখন উনি আসছেন, তো ওইখানে একটা মন্দির রয়েছে। তো ওই মন্দিরের পাশ দিয়ে যেতে হয়, অনেকবার গেছেন ছোটবেলা থেকে ওই পাশ দিয়ে, কখনো কোনো সমস্যা হয়নি। তো যখন ওই মন্দিরের পাশ দিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে একটা নারী অবয়ব, ঝুমুরের যে আওয়াজ হয় ঝনঝন, ওরকম আওয়াজ হচ্ছে। তো খুব কাছ থেকেই ওই অবয়বটাকে দেখেছেন। দেখলেন যে এই নারী অবয়বটা একদম কালো কুচকুচে রঙের, তবে চেহারাটা যে ভয়ঙ্কর তা না। আর তার এক হাতে আলো মনে হচ্ছে আছে। এই আলোর যে বের হচ্ছে হাত থেকে আলো, এই আলোর যে উৎস কি কিসের থেকে, এটা কিসের, কোনো লাইট না অন্য কিছু, এটা আসলে ওইভাবে উনি বুঝতে পারছেন না। হালকা আলো বের হচ্ছে, এটা উনি দেখলেন যে এই মেয়েটা হাঁটতে হাঁটতে চলে গেল। ভয় পাইছেন বিষয়টা এরকম না, কারণ চেহারা তোর ভয়ঙ্কর না, স্বাভাবিক 8-10টা মেয়ের মতোই দেখা যাচ্ছে। হঠাৎ করে মনে হলো পেছন থেকে একটা আওয়াজ আসছে, খসখস আওয়াজ, মনে হলো পেছনে কেউ আছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন 8-10 বছর বয়সী কোনো বাচ্চার উচ্চতা যতটুকু হয় বা চেহারা যেরকম হয় ওই রকম বাচ্চাটা মুখের মধ্যে একটা আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে, হাসছে ওনার দিকে তাকিয়ে। ওই হাসির কোনো শব্দ হচ্ছে না। ওই বাচ্চাটিও ছিল খুবই কালো রঙের, দাঁতগুলো ছিল সাদা। চেহারা যে ভয়ানক তা কিন্তু না, স্বাভাবিক চেহারা। তখন রুবেল ভাই বুঝতে পারলেন যে এটা কি আসলে মানুষ না অন্য কিছু। কিন্তু ওনাকে এখন সাহস ধরে রাখতে হবে, তা না হলে তোমার ক্ষতি হতে পারে। উনি আবার হাঁটা শুরু করছেন বাড়ির দিকে। তো বাড়ির দিকে যখন হাঁটা শুরু করেছেন, হঠাৎ করে মনে হলো
ওনার পেছনে কেউ হেঁটে আসছে। হেঁটে আসার শব্দের উৎস দেখার জন্য যখন পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, উনি দেখলেন যে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবার হি হি করে হেসে দিয়েছে। এইবার তো রুবেল ভাই ভয় পেয়েছেন, উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন। তবে বাড়িতে আসার পর কাউকে কিছু বলেন নাই, কারণ এলাকার ছেলে পেলেও তাকে ভয় দেখাতে পারে, দুষ্টামি করতে পারে, অনেকে করে আর কি। আর কোনো ভয়ঙ্কর চেহারা তো উনি দেখেন নাই। উনি যখন রাত্রে খেতে বসেছেন তখন ঘটে একটা ঘটনা। ওনার মাথা এমন ভাবে চক্কর দিয়েছে যে উনি বসা অবস্থায় মাটিতে পড়ে যান। তখন ওনার মা এবং ওনার স্ত্রী চিৎকার দিয়েছেন। তখন বাজে রাত 9:30 মতো। ওনার পরিবারের কেউ কিন্তু বুঝতে পারেনি আসলে ওনার সাথে কি হচ্ছে বা কি হয়েছে। চিৎকার শুনে আশেপাশে যারা প্রতিবেশী ছিল তারাও ছুটে এলো, সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো না, ডাক্তারকে ফোন দিচ্ছি, দেখি কি করা যায়। এদিকে ওই সময় রুবেল ভাইকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হয়েছে। এর মধ্যে কি হয়েছে, উনি উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন, যেগুলো পরবর্তীতে উনি ওনার পরিবারের কাছ থেকে শুনেছেন, যে আমি বাজারে যাব, আমি ওই মন্দিরের ওই পাশে যাব। তখন সবাই বুঝতে পেরেছে যে এটা তো আসলে হসপিটালে নিয়ে গেলে ঠিক হবে না, এটা তো জিন ঘটিত ব্যাপার। এর মধ্যে যে ডাক্তারকে ফোন দেওয়া হয়েছে সেই ডাক্তার এসে গেছে। তখন নাকি রুবেল ভাই বলেছেন, এ ডাক্তার তুই চলে যা, তোর কাজ এটা না, যা ভাগ এখান থেকে। ওই সময় নাকি রুবেল ভাইয়ের শরীরে এমন শক্তি যে 5-6 জন তাকে ধরে রাখতে পারছে না। উনি বলছেন যে আমি যাব, আমি ওই দিকে যাব। আর আরেকটা কথা নাকি বারবার বলছেন যে ওই যে করিম কবিরাজ আছে না, ওকে ডেকে নিয়ে আয়, ও ছাড়া আমি যাব না, ও ছাড়া এই ছেলেকে কেউ ভালো করতে পারবে না, এই কথা নাকি অনেকবার বলছে। তারপর সেই করিম কবিরাজকে নিয়ে আসা হয়, ওই যে মোহাম্মদ করিম যার কথা শুরুতে বললাম আর কি আমরা। সে আসার পর কি সব পাঠ করা শুরু করছে। এরপর নাকি সেই জিন ওনার শরীরে হাজির হয়। সেই জিনকে বলা হয়েছে তুমি কোত্থেকে আসছো। সেই জিন বলল আমি এই মন্দিরের আশেপাশেই থাকি, একে পছন্দ করি তাই আসছি। তো একটা পর্যায়ে নাকি ওই জিনটা চলে যায়। তখন এই করিম কবিরাজ বলেন, হ্যাঁ ভয় নাই, চলে গেছে, আর একটা তাবিজ দিয়ে গেলাম, এটা ওর বাম হাতে বেঁধে দাও। তখন এই রুবেল ভাইয়ের পরিবার থেকে বলা হলো যে কত টাকা দিতে হবে। তখন বলছে 1,500 টাকা দাও। তখন 1,000 টাকা দিয়ে তাকে বিদায় করা হয়েছে। তখন রাত বাজে প্রায় 12:30 মতো, মানে ফাইনালি এই ঘটনা যখন শেষ হয় আর কি। কিন্তু ঘটনার এই অংশ শেষ হলেও আর একটা অংশ কিন্তু রয়ে গেছে। ওই রাত্রেই উনি যখন ঘরে ঘুমিয়েছেন, মানে ঘুমানোর জন্য শুয়েছেন আর কি, তখনও ঘরের লাইট আসলে বন্ধ হয় নাই, মশারি টানানো হয়েছে। শীতকাল তো ফ্যান তো চলছে না, ফ্যানটা অফ আছে। তো উনি যখন মাথার উপরে মানে শুয়ে যখন ফ্যানের দিকে তাকিয়েছে, চোখ পড়ছে, তখন উনি দেখেন যে একটা নারী অবয়ব, কুচকুচে কালো একটা মেয়ে, তবে চেহারা ভয়ঙ্কর না, ফ্যানের একটা পাখার উপরে বসে পা ঝুলিয়ে বসে আছে। ফ্যানের কোনো পাখার উপরে কেউ কিন্তু বসতে পারে না, এটা কিন্তু বসার মতো ওয়েট নেয়ার জিনিস না। এটা দেখার সাথে সাথে উনি মারাত্মক ভয় পাইছেন। ওনার পাশে শুয়ে থাকা ওনার স্ত্রীকে বলেন, এই দেখো তো এই উপরে কে। ওনার ওয়াইফ তাকাইছেন, তখন উনি দেখতে পান, মানে এই রুবেল ভাই দেখতে পান যে এই মেয়েটা সাঁ করে জানালা দিয়ে বের হয়ে গেল। জানালায় কিন্তু গ্রিল ছিল, গ্রিলের ভিতর দিয়ে বের হয়ে গেছে। তখন উনি দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকার শুনে পাশের ঘর থেকে ওনার মা বাবাও চলে আসছে। এদিকে ওনার স্ত্রী বলছে যে কি হয়েছে বলো তো, চিৎকার দিলা, আমাকে কি দেখতে বললা। তখন উনি বলেন আমি তো এই দেখছি, এই যে একটা জিনিস বের হয়ে গেল। তখন সবাই বলে তাহলে এই কবিরাজ কি করে গেল, ঘটনা কি। ও বলল ঠিক হয়ে গেছে, চলে গেল। তাহলে হইলটা কি, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। তখন নাকি এই রুবেল ভাইয়ের আচার আচরণের পরিবর্তন হয়ে যায়, সবাইকে গালিগালাজ করছেন। তখন আর ওনার সেন্স নাই। প্রতিবেশীরা আবার চলে আসলো, একজন বলল যে আমার চেনা একটা কবিরাজ আছে, তার কাছে নিয়ে যেতে পারো। তো ওই কবিরাজের বাড়ি হলো ওই রানীনগর উপজেলার সিম্বা গ্রামে। ওখানে নিয়ে যাওয়া হয়। দেখা গেল যে উনি একজন আলেম এবং একটি মসজিদের ইমাম। তার কাছে যাওয়ার পর ওই আলেম সবকিছু শুনলেন। তখন সেই হুজুর বললেন যে আমি তো আসলে জিনে ধরা রোগীর চিকিৎসা করি না, তবে হ্যাঁ আমার কাছে কিছু জিন আছে যারা আমাকে ওষুধ বানাতে সহযোগিতা করে। আমি মূলত কবিরাজি ওষুধগুলো তৈরি করি, মানুষের উপকার হয়, এমনকি বিভিন্ন হাটে বাজারেও সেটা বিক্রি করি, এই আর কি। তাও যাই হোক, আপনার বাড়িতে আসছেন এত রাতের বেলা, দেখি আমি কি কিছু করতে পারি কিনা। আমার জিনদের সাথে একটু কথা বলি, ওরাও তো জিনে ধরা রোগীর চিকিৎসা করে না,
তারপরেও দেখি বলে কোনো তথ্য পাই কিনা। এই বলে কবিরাজ তার ঘরে চলে যায়। প্রায় 45 মিনিট পর সে আসে, এসে যা জানালো তাতে সবাই অবাক হয়ে যায়। ওই হুজুর বললেন যে বেশ কয়েকদিন আগে এই ছেলে চায়ের দোকানে চা খাওয়ার সময় এক কবিরাজকে বলছিল সে কবিরাজি শিখতে চায়। তখন ওই কবিরাজ একটা দুরভিসন্ধি করে এই ছেলের বাবার নামও জেনে নেয়, নাম তো এমনি জানতোই। আর ওই কবিরাজের কাছে একটা জিন ছিল, এই জিনটাকে ছেলের উপর চালান করে দেওয়া হয়েছে। কারণ হলো এই কবিরাজের অনেক বয়স হয়ে গেছে, তার কাছে লোকজন আসে না, চলতে ফিরতে খুব একটা পারে না, টাকা পয়সা খুব একটা নাই, তো জীবনটা কষ্টে যাচ্ছিল, কবিরাজও করতে পারে না, কাজও হয় না ওই রকম। তার কাছে একটা জিন ছিল যাকে সে 32 বছর ধরে বন্দি করে রেখেছে। ওই জিনকে বলেছে যে তুই এই ছেলের উপর আসর কর, আমি যা শিখাই দেই সেটা বলবি, তাহলে তোকে মুক্তি দিয়ে দেব। 32 বছর ধরে বিনা অপরাধে বন্দী থাকা ওই জিনটা মুক্তির আশায় কবিরাজের কথা শুনে এর উপর আসর করে। আর এই কবিরাজের তাবিজটা দিয়েছে, এই তাবিজের মধ্যে কিচ্ছু নেই, এটাও ফেক, মূলত টাকা খাওয়ার জন্য এটা করছে। এখন এই জিনটা আসর করবে বারবার বারবার, তাকে ডেকে নিয়ে আসবেন আর টাকা দিবেন, এটাই হলো তার উদ্দেশ্য। আমি এতটুকুই তথ্য দিতে পারলাম। আমি যেহেতু জিনে ধরা রোগীর চিকিৎসা করি না, আপনারা ভালো কোনো হুজুরের কাছে নিয়ে যান। তো ওখান থেকে তাকে নিয়ে আসা হয়, মানে রুবেল ভাইকে নিয়ে আসা হয়। তখন এই একজন প্রতিবেশী উনি বলেন যে ঠিক আছে, আমরা দেখি কোনো একটা অন্য কিছু করতে পারি কিনা। তো যাই হোক, আর একজন কবিরাজ তার শরণাপন্ন হওয়া লাগে আর কি। তো সেই কবিরাজ উনি পানিতে কি যেন পরে ফু দেন এবং রুবেল ভাইকে বলেন তুমি এই পানিটা চোখে লাগাও, যদি তোমার চোখ জ্বলে, মানে চোখে জ্বালা পোড়া করে, তাহলে বুঝবা ওই জিন তোমার শরীরে আছে, আর যদি চোখ না জ্বলে তাহলে বুঝবা যে জিনটা চলে গেছে। যখনই রুবেল ভাই ওই পানি চোখে দিয়েছেন, মনে হচ্ছে মরিচ গুলানো পানি চোখে দিচ্ছেন। উনি তো বলছে ওরে বাবারে চোখ জ্বলে গেল রে, পুড়ে গেল রে। তখন ওই কবিরাজ বলেন যে এর শরীরে এখনো জিন রয়েছে, এখনই আসনে বসবো। তো ওই কবিরাজের বাড়ি ছিল নওগাঁ জেলার রানীনগর উপজেলারই কুবরাতলি গ্রামে। তো ওই জিনটাকে হাজির করা হয়, সেই জিনটাকে প্রশ্ন করা হয় যে তুমি কে আর ছেলের উপর আসর করছো কেন? তখন সেই জিনটা বলে আমি তো ইচ্ছা করে আসি নাই, আমার জোর করে পাঠানো হয়েছে, এই ছেলে আমার কাছে কোনো অপরাধ করে নাই। এই করিম কবিরাজ আমাকে মুক্তি দেওয়ার কথা বলে আমাকে বহু বছর ধরে বন্দি করে এর উপর চালান করে, ওর উপর চালান করে, এরকম অনেক অপরাধ আমাকে দিয়ে করিয়েছে। কবিরাজ বলে তুমি একে ছেড়ে চলে যাও। জিনটা বলে হ্যাঁ আমি চলে যাব, ও তো আর আমার কাছে কোনো অপরাধ করে নাই, কিন্তু আমার মুক্তি তো মিলবে না। বহু বছর ধরে এই কাজ করছি, পরিবার থেকে আমি বিচ্যুত, আমাকে ছাড়ে না, যেতে দেয় না, আমি আমার পরিবারের সাথে দেখা করতে পারি না, আমাকে এভাবে মুক্তির কথা বলে বলে মানুষের উপর জুলুম করায়। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মুক্তি এবারও মিলল না। তো আফসোস নিয়ে ওই জিনটা চলে যায়। তো এরপরেও মানে ওই জিনের প্রভাবের কারণে প্রায় 4 বছর বিভিন্ন ধরনের অসুস্থতায় উনি আক্রান্ত হয়েছেন বা পড়েছেন। আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত টুকিটাকি অসুস্থতা নিয়ে উনি চলেছেন, আল্লাহর রহমতে এরপর উনি ঠিক হয়ে যান। এই ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি প্রিয় লিসেনার্স যে অনেক সময় এই কবিরাজগুলো খুব কৌশলে মানুষের উপর জিন চালান করে। এই জন্য হুটহাট করে কোনো কবিরাজের কাছে নাম ঠিকানা বলতে যাওয়া উচিত নয়। নিজের নাম, বাবার নাম, দাদার নাম, মায়ের নাম এগুলো বলতে যাওয়া উচিত নয়। তাহলে তারা তাদের সিদ্ধি হাসিলের জন্য আমাদেরকে ক্ষতি করতে পারে। আর এটাও বুঝতে পারলাম অনেক নিরীহ জিনকে কবিরাজরা বন্দি করে তাদেরকে দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে মানুষের উপর জুলুম করায়, যেটা তারাও ইচ্ছা করে না, কিন্তু সেটা তারা করতে বাধ্য হয়। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 156তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায় চলে এসেছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সুজন। উনি বর্তমানে টঙ্গীতে থাকেন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আমদাবাদ গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার চাচাতো ভাইয়ের সাথে ঘটেছিল, যার নাম মতিন মিয়া। ঘটনাটি ঘটেছিল 2012 সালের দিকে।
এই মতিন মিয়া এই ঘটনাটি বলতে কোনোভাবে ইচ্ছুক ছিলেন না। ঘটনাটি বললে নাকি তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, পরবর্তীতে উনি বলেছেন মতিন মিয়ার পরিবারে মতিন মিয়া সহ ছিলেন 5 জন। উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার রোজগার দিয়ে পরিবার চালাতে খুবই কষ্ট হয়। উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, ইট ভাটার কাজ, মাছ ধরার কাজ, ট্রলি গাড়িতে হেলপারির কাজ। তো সময়টা ছিল বর্ষাকাল, নদীগুলোতে তখন পানি টই টই করছে। তো মতিন মিয়া এরকমই একটা যুগালি কাজ ধরেছিলেন আর কি। তো সেই কাজ শেষ করে বাড়িতে ফেরেন সন্ধ্যা 6টার দিকে। এসে দেখেন বাড়িতে রান্না করার মতো তেমন কিছু নাই। চাল আছে কিন্তু তরকারির কোনো ব্যবস্থা নাই। সারাটা দিন এই যোগালি কাজ করার পর, হাড় ভাঙা খাটুনি করার পর বাড়িতে এসে যখন খাবার মতো তেমন কিছু থাকে না, তখন কি মন মেজাজ কারো ভালো থাকে? মতিন মিয়ার তো মেজাজ গরম হয়ে যায়। রাগে গোসায় এই মতিন ভাই বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে চলে আসেন। ভেবেছেন যে যুগালি কাজের যিনি কন্ট্রাক্টর তাকে পেলে কিছু টাকা চাইবেন, এটা দিয়ে বাজার থেকে কিছু কিনে খেয়ে নিবেন। সাথে সাথে এটাও ভাবছেন আমি না হয় খেয়ে নিব, আমার বাড়ির অন্য সদস্যরা ওরা কি খাবে? মা বাবা ভাই বোন ছোট ভাই বোন যারা আছে তারা কি খাবে? তো ওই মতিন ভাই কি করছেন, বাজারে গিয়ে এদিক সেদিক ওই কন্ট্রাক্টরকে খুঁজতে লাগলেন, কিন্তু কন্ট্রাক্টরকে কোথাও পেলেন না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই বাজারে হাট হচ্ছে বুধবার। আর ওই বুধবার দিন শুধু ওই কন্ট্রাক্টর যুগালি কাজের যারা থাকতেন বা অন্যান্য যারা থাকতেন তাদেরকে টাকা দিতেন, মানে সাপ্তাহিক ভিত্তিতে টাকা দিতেন, প্রতিদিন দিতেন না। এখন ওই দিন হাট বাজার তো ছিল কিন্তু হাটবার ছিল না। হাট বাজার আছে কিন্তু হাটের দিনটা ওইটা না থাকার কারণে কন্ট্রাক্টর তো আসে নাই, আর ওই দিনটা তো বুধবার না। তখন চিন্তা করলেন যে হাই রে, আমি তো কন্ট্রাক্টরকে খুঁজতেছি, কন্ট্রাক্টর তো আজকে আসবে না। সে অন্য আর একটা হাটে গেছে, ওইখানে তার যে যুগালি আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য। এখন তো তাকে কোথায় পাই? কি আর করা, উপায় তো আর নাই। হঠাৎ করে মতিন ভাইয়ের মাথায় একটা চিন্তা আসে, তার ছোট বোনের হাজবেন্ডের একটা করা জাল আছে। করা জাল হলো মাছ ধরার এক রকমের ত্রিভুজ আকৃতির জাল। আপনারা এক ধরনের জাল দেখেছেন, বা এই টাইপের জাল নিয়ে কিন্তু অনেক গল্প বা ঘটনা আমরা শেয়ার করেছি। যেই জালটা পানির মধ্যে পাতা থাকে, উপরে একজন থাকে, উপরে দাঁড়ালে এক অংশ নিচে নেমে যায়, সামনের অংশ উপরে উঠে আসে। বাঁশ দিয়ে এটা তৈরি করা হয়। তো এগুলো তো বিভিন্ন রকমের নাম আছে। তো ওই এলাকায় এটাকে করা জাল বলে। উনি চিন্তা করেছেন যাই ওই করা জালের কাছে যাই, ওখান থেকে যদি কিছু মাছ টাছ পাই মাছ নিয়ে বাড়িতে যাব। ওইটা ছিল আবার বাজারের পেছনে, তবে পেছনে বললে ভুল হবে, বাজারের দক্ষিণ কোনায় ছিল শ্মশান। ওই শ্মশান থেকে কিছুটা পথ নৌকায় যাওয়ার পর ওই করা জালের ওই জায়গাটাতে যেতে হতো। তো নৌকা তো ছিলই ওইখানে। তখন মোটামুটি এশার আজান হয়ে গেছে। তো মতিন ভাই এই জালের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে, তাদের তো আত্মীয়, তো নৌকায় করে ওই মাছ ধরার জায়গাতে উনি যাবেন ওরকম চিন্তা করে বের হয়েছেন। যাওয়ার আগে এক খিলি পান মুখে দিয়ে পান চিবুতে চিবুতে রওনা দিয়েছেন। তো মতিন ভাই যখন শ্মশানের ঠিক কাছাকাছি আসেন তখনই দেখেন কি যেন একটা লাফালাফি করতেছে। ভালো করে খেয়াল করে দেখেন, আরে খুব সুন্দর সাদা ধবধবে একটা খরগোশ। খরগোশ বললে ভুল হবে, এটা খরগোশের বাচ্চা আর কি, শ্মশানের সামনের মাঠে লাফালাফি করছে। খরগোশের বাচ্চাটা তো অনেক সুন্দর ছিল। এইটা দেখে মতিন ভাই তো লোভ সামলাতে পারেন, উনি চিন্তা করছেন যে এইটাকে ধরে নিয়ে যাই। তো যেই ভাবনা সেই কাজ, ওই খরগোশের বাচ্চাটাকে ধরার জন্য মতিন ভাই ওই বাচ্চাটার সাথে লাফালাফি শুরু করছে। বলতে বাচ্চাটা একটা লাফ দেয়, সেও ধরে, কিন্তু বাচ্চাটাকে মানুষকে দেখে ভয় পেয়ে দৌড়ে চলে যায় বিষয়টা এরকম না। তো খরগোশের বাচ্চা ধরা বা খরগোশ ধরা তো চারটিখানি কথা না। বড় খরগোশ বা ছোট খরগোশ যেটাই হোক, এরা যখন দৌড় দেয় তাদের দৌড়ের সাথে তো অনেক প্রাণীও সহজে পেরে ওঠে না। তবে মতিন ভাই খরগোশের বাচ্চাটাকে কয়েকবার ধরে ফেলেছে। উনি যখন 2 হাত দিয়ে খপ করে খরগোশের বাচ্চাটাকে ধরে ফেলেন, উনি দেখেন যে আরে হাতের ভিতরে বাচ্চাটা কই, বাচ্চা দেখে আর এক জায়গায় দাঁড়িয়ে লাফালাফি করতেছে। উনি আবার ওইটাকে ধরার চেষ্টা করেন। এরকম কয়েকবার হয়েছে। এদিকে কয়েকবার এরকম হওয়ার কারণে মেজাজ গেছে গরম হয়ে। চিন্তা করতেছেন যে
এইটাকে ধরেই ছাড়বো, আজকে আর তোর রেহাই নাই রে। এরকম চিন্তা করে একটা পর্যায়ে খরগোশটাকে এমন ভাবে ধরছেন, প্রথমে ধরছেন ঘাড়ে ধরার পরে খরগোশের পেছনের 2 পা ধরে উঁচা করে ফেলছেন। বেশ চাপ দিয়ে খরগোশকে ধরছেন ঘাড়ে, আর 2 পা ধরছেন। আর উনি বলতেছেন যে তোর পিছনে যে সময় আমার ব্যয় হয়েছে রে, এই সময় আরো কিছু মাছ পাইতাম। বেটা, অনেকক্ষণ আমাকে জ্বালাইছিস, এইবার বাড়িতে নিয়ে জবাই করে তোর হাড় মাংস আমি এই মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। শুধু আমি খাবো না, আমার বাড়ির সবাইকে খাওয়াবো। তো খরগোশটা নিয়ে উনি আবার রাস্তার দিকে উঠে আসবেন, হঠাৎ করে দেখেন যে খরগোশের বাচ্চাটা তার হাতে নাই। মনে হলো কেউ একজন তার হাতে আঘাত করলো, যার কারণে খরগোশের বাচ্চাটা ছিটকে অনেক দূরে গিয়ে পড়লো। আর খরগোশটাও ছুটতে ছুটতে শ্মশানের পেছন দিকটাতে চলে আসলো। শ্মশানের পেছন দিকটাতে বেশ আবর্জনা ময়লার স্তূপ হয়ে আছে। ওই সাইডটাতে মানুষজন খুব একটা যাতায়াত করে না, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। শ্মশানটা কিন্তু পরিত্যক্ত কোনো শ্মশান ছিল না, এটা চলমান একটা শ্মশান ছিল, যেটা এখনো চলমানই রয়েছে। তো শ্মশানের পেছন দিকটাতে হয়তো কি যে এই পোড়ানোর পর অনেক খড়ি টড়ি থাকে না, সেগুলো ফেলে দেয়া হতো। আবার দেখা যেত যে ওইখানে আরেকটা অংশ আছে যে যেখানে কবর দেয়া হতো। কবর দেয়া বলতে কি, লাশের কিছু অংশ হয়তো ওইভাবে পড়ে নাই, খড়ি শেষ হয়ে গেছে, আর খড়ির জোগাল পাতি হয় নাই বা যোগান পাতি হয় নাই, তখন এগুলোকে মাটিতে দাফন করে দেয়া হতো। তো ওই অংশটা আসলে সামনের অংশ থেকে পেছনের অংশটা বেশ অন্ধকার আর কি, জমাট বাঁধা অন্ধকার। তো মতিন ভাই দেখলেন যে ওই অন্ধকারের ভেতরে এখন ঢুকবো কিভাবে, আর ওখানে তো ঢুকলেও কিছু পাওয়া যাবে না। তো মতিন ভাই একরকম হতাশ হয়েই আবার ফেরত আসছিলেন, যেই কাজের জন্য আসছিলেন সেই কাজের দিকে যাওয়ার প্রস্তুতি নিলেন। তো মতিন ভাই এবার নৌকা নিয়ে সেই কড়া জালের দিকে যেতে লাগলেন। নৌকা চলেও আসছে অল্প সময়ের মধ্যে। আসার পর মতিন ভাই খেয়াল করেন আশেপাশে মনে হচ্ছে বেশ ঝড় উঠেছে। মতিন ভাই আরো দেখতে পেলেন যে এই ঝড় শুধু তার আশপাশ দিয়ে বয়ে যাচ্ছে। মতিন ভাই নৌকাতে ওঠার আগেও খেয়াল করেছেন আকাশ একদম পরিষ্কার, বৃষ্টি বা ঝড় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মতিন ভাই বুঝতে পারলেন না যে কি হচ্ছে তার সাথে। মতিন ভাই এবার ভয় পেতে শুরু করলেন, আল্লাহর নাম নিচ্ছেন। এসবের মাঝেই এক পর্যায়ে তিনি তার গন্তব্যস্থানে পৌঁছে যান। জায়গাটা একদম নীরব, আশেপাশে কোনো মানুষজন নাই, বাজারটা বেশ খানিকটা দূরে, এদিকে মানুষজন খুব একটা আসা যাওয়া করে না। তো মতিন ভাই নৌকাটা বাঁশের সাথে বেঁধে সেই কড়া জালের মাচার উপর উঠলেন, হারিকেনটা জ্বালিয়ে দেন, জালটা পানিতে ছেড়ে দিলেন। কড়া জালের মাচাটা ছিল পানি থেকে 8-10 হাত উপরে, যেটা সচরাচর থাকে আর কি। তো মতিন ভাই জাল ছাড়ার 7-8 মিনিট পর টান দিয়েছেন। আসলে ওনার বেশি তো একটা সময় ছিল না, কিছু মাছ বাঁধলে সেই মাছগুলো বাড়িতে নিয়ে খাবেন আর কি। তো যখন ওই জাল টান দিয়েছেন, হঠাৎ করে দেখতে পেলেন গজার মাছের মতো বিশাল বড় দানব আকৃতির একটা মাছ জাল ছিঁড়ে বেরিয়ে গেল। এবার মতিন ভাই ভয়ের জায়গায় উনি এখন দুশ্চিন্তা করা শুরু করেছেন। তিনি চিন্তা করছেন যে আর একজনের জাল অনুমতি নিয়ে আসলাম যে কিছু সময় মাছ ধরবো, এখন জাল গেল ছিঁড়ে, আমি এখন কি জবাব দিব। তো যেই জায়গাতে উনি ছিলেন ওইটার বাম সাইডে ছিল বিশাল বড় একটা শেওড়া গাছ, ওটা মূলত নদীর একটা সাইডে ছিল আর কি। হঠাৎ করে উনি দেখতে পেলেন যে ওই শেওড়া গাছটা মনে হচ্ছে প্রচন্ড জোরে নড়াচড়া করছে। যে গাছটা কিনা 4 জন মানুষ মিলেও হাত ছড়িয়ে দিয়ে বের পাবে না, এমন একটা সাইজের গাছ মনে হচ্ছে এখনই উপড়ে পড়ে যাবে। এসব দেখে মতিন ভাই খুব ভয় পেতে লাগলেন। এক পর্যায়ে মতিন ভাই ঠিক করলেন বাড়িতে চলে যাবেন, বেশ রাত হয়েছে, 11টা বেজে গেছে ইতোমধ্যে। তো মতিন ভাই ভাবলেন যে আর একটা টান দেই, জাল থেকে কিছু মাছ টাছ পাই কিনা। যেই না আর একটা টান দিবেন, এমন সময় মনে হলো কে যেন প্রচন্ড জোরে মতিন ভাই পিঠে মেরেছে একটা থাপ্পড়। এক থাপ্পড় খেয়ে মতিন ভাই ওই মাথার উপর থেকে পানিতে পড়ে গেছেন। তো তড়িঘড়ি করে নৌকার একটা সাইড ধরে নৌকার উপর উঠে বসে বুঝতে পারলেন যে থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে। মতিন ভাই বুঝতে পারলেন এটা ভুতুরে থাপ্পড় রে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। উনি তাড়াতাড়ি করে জাল পানির উপর তুলে, কারণ ওই জালটা তো পানির নিচে ছিল, ওটা তো তুলে রাখতে হবে, কারণ যিনি মালিক ওটা তো উনি তুলে রেখেছিলেন, জালটা শুকানোর একটা ব্যাপার রয়েছে। তো উনি তাড়াতাড়ি ওই জালটাকে তুলে বেঁধে রাখার জন্য আবার উপরে উঠছেন।
এবারও মতিন ভাই ধরাম করে একটা থাপ্পড় খেলেন পিঠের উপরে, আর ওই থাপ্পড়ের মতিন ভাই পানিতে পড়ে যান। এবারের থাপ্পড়টা বেশ জোরেই ছিল, আগের তুলনায় বেশ ব্যথা পেয়েছেন। উনি আবারও তড়িঘড়ি করে নৌকায় উঠলেন। দুইটা থাপ্পড় খেয়ে মতিন ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, অতিরিক্ত ভয় পেয়ে গেছেন। এইবার থাপ্পড়ের যন্ত্রণা আর ভয় সব মিলিয়ে ওনার শরীরে উনি আর শক্তিই পাচ্ছেন না, সারা শরীর যেন ঝিনঝিন করছে। নৌকার উপর মতিন ভাই ঠিক মতো বসতেই পারছিলেন না, কোন রকমের হাঁটু গেড়ে বসে নৌকা চালিয়ে শ্মশানের পিছন দিয়ে সেই আগের জায়গায় চলে আসেন। চালু চালু নৌকাটি বেঁধে মতিন ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু হেঁটে যাওয়ার মতো আসলে শক্তি ওনার শরীরে ওইভাবে ছিল না, সারা শরীর ঝিমঝিম করছে। বাড়ির কাছাকাছি এসে মতিন ভাইয়ের দুইটা পা কাজ করা বন্ধ করে দিয়েছে। মতিন ভাইয়ের এখন যদিও ভয় নাই, কিন্তু থাপ্পড়ের যন্ত্রণায় তার শরীরকে আসলে আর উনি চালিয়ে নিতে পারছিলেন না। একটা পর্যায়ে অনেকটা হামাগুড়ি দিয়েই বাড়ির উঠোনে এসে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরের অংশটা যিনি এই যে ঘটনা পাঠিয়েছেন সুজন ভাই, উনি নিজের চোখেই দেখেছেন, ওনাদের চোখের সামনে ঘটেছে আর কি। তো উনি যখন জ্ঞান হারিয়ে ফেলেছেন, মতিন ভাইয়ের মা বাবা চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, বাড়ির সবাই ঘুম থেকে আসলে উঠে গেছেন, আর আশেপাশের লোকজনও চলে আসছেন। সুজন ভাই তখন বেশ ছোটই ছিলেন, তো রাত তখন প্রায় 1টা বাজে। এসে দেখেন যে মতিন ভাই সারা আসলে ধুলাবালি, মতিন ভাই মাটিতে পড়ে আছেন। মতিন ভাইকে ধরে মতিন ভাইয়ের মা বাবা কান্নাকাটি করছে। কিছু লোক এসে মতিন ভাইয়ের মা বাবাকে সরিয়ে মতিন ভাইকে নিয়ে টিউবওয়েলের নিচে তার মাথাটা রেখে টিউবওয়েল চাপ দিচ্ছেন যাতে মাথায় পানি পড়ে। প্রায় 20 মিনিট ধরে এরকম পানি দেওয়া হলো, কিন্তু মতিন ভাইয়ের জ্ঞান ফিরছে না। এবার মতিন ভাইকে গোসল করিয়ে ঘরে আনা হলো। ওই অবস্থাতেই আনার পর একটা জিনিস দেখে সবাই অবাক হয়ে যায়, সেটা হচ্ছে এই যে সুজন ভাই এটা দেখেছিলেন যে মতিন ভাইয়ের পিঠের উপরে 1 ইঞ্চি দূরে দূরে দুইটা থাপ্পড়ের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে, এবং 4টা করে আঙ্গুল লাল হয়ে ফুলে উঠেছে। মতিন ভাইয়ের পিঠে থাপ্পড়ের জায়গাটা দেখে সবাই আন্দাজ করতে পারলো এটা কোনো মানুষের কাজ না। যেরকম থাপ্পড় দিয়েছে 5 আঙ্গুল বসে যাওয়ার কথা, 4 আঙ্গুল কেন হলো? আর মতিন ভাইয়ের অবস্থা সামনে যে ভালো হবে না, এটা কিন্তু সুজন ভাইয়ের বাবা বুঝতে পেরেছেন। উনি তৎক্ষণাৎ ওনার বাসা থেকে সাইকেল নিয়ে 3 গ্রাম পরে এক কবিরাজের বাড়িতে চলে গেলেন। গিয়ে কবিরাজকে ডাকাডাকি শুরু করছেন। সেই কবিরাজ ওনার বাবার পূর্ব পরিচিত ছিল, তো ঘুমের ঘরেই বলছেন যে কে কে ডাকে। তখন ওনার বাবা বলেন যে ওনার নাম বলেন, পরিচয় দিলেন, কিন্তু কবিরাজ বলেন যে রাতে কোনো কাজ করি না, সকালে আসেন। তখন বাবা বলেন যে ভাই একটু বাইরে আসেন, একটা কথা বলি। কবিরাজ কিছুতেই বাইরে বের হবে না। কবিরাজের মনে ভয় আছে, অনেক সময় রাতের বেলা পিশাচ শ্রেণীর জিনেরা ডেকে বাইরে নিয়ে যায়, সে তো কিছুতেই আসতে চায় না। এদিকে ডাকাডাকির এক পর্যায়ে আশেপাশের যে ঘর বাড়ি ছিল সেখানকার মানুষ উঠে গেছে, তারাও বেশ বিরক্ত নিয়েই আসছেন যে ভাই কি হয়েছে, এত ডাকাডাকি করতেছেন কেন, আপনারা কি রাতে ঘুমাইতে দিবেন না নাকি? তখন ওই লোকগুলোকে মতিন ভাইয়ের বাবা, সুজন ভাইয়ের বাবা খুলে বলেন যে এই ব্যাপার, আমাদের গ্রামে আমার প্রতিবেশী মতিনের অবস্থা ভালো না, এই জন্য আসছি। তখন ওই লোকগুলো আবার কবিরাজকে ডাকা শুরু করছে, ওই কবিরাজ ওঠেন, মিয়া মানুষের উপকার করবেন, উপকার করেন, এখন ঘুমায় আছেন, তাড়াতাড়ি জানেন তার সাথে। কবিরাজ তখন ঘরের ভিতর থেকে বলছে না, আমি রাতে কাজ করি না, আমার রাতের বেলা বাইরে যাওয়া নিষেধ, ওস্তাদের নিষেধ আছে, আমি কাজ করে ফেরত আসার সময় পথে কোনো সমস্যা হইলে এটার দায় তোমরা নিবা নাকি? লোকজন বলে যে আরে ভাই আসেন, বাইরে আসেন, তো যান একটু কষ্ট করে। তখন কবিরাজ বেশ বিরক্তি নিয়ে বাইরে আসেন, এসে দেখেন যে ওনারই পরিচিত লোক, উনি একটু ভয়ও পাচ্ছিলেন যে এটা কোনো ভূতেদের ফাঁদ কিনা। তো যাই হোক, একটা পর্যায়ে কবিরাজ রাজি হন, যেহেতু পরিচিত লোক আসছে, ওনারও অনেক অনুরোধ করেন। তো সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে এই সুজন ভাইয়ের বাবা যতটুকু শরীরে শক্তি ছিল জোরে জোরে সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসেন। তখন রাত প্রায় 3টা বাজে। কবিরাজ এসে সরাসরি রোগী দেখতে চাইলেন, তখন কবিরাজকে সরাসরি ওই মতিন ভাইয়ের ঘরে নিয়ে যাওয়া হলো। মতিন ভাইয়ের পাশে বসে কবিরাজ বেশ কিছুক্ষণ রুকিয়া করলেন। অল্প কিছুক্ষণ পর মতিন ভাই শক্ত হয়ে কবিরাজের সামনে বসে গেল। চোখ দুটো খুলে আগুনের গোলার মতো মনে হচ্ছিল, চোখ দুটো লাল টকটকে। তখন মোটা গলায় মতিন ভাই বলে উঠলো, এই বেটা কবিরাজ, আমাকে কেন ডাকছিস? তোর তো সাহস কম না, তুই জানিস আমি কি করতে পারি? তোর আক্কেল নাই? কখন ডাকা লাগে, কি করতে হয়? এই রাত বিরেতে ডেকে নিয়ে আসছিস, আর একটু পর সকাল হবে, এখন তো ডাকা যাবে না, সকালে ডাকতি।
আর তুই যে আমাকে ডাকলি, তুই জানিস এই মতিন মিয়া কি করছে? আমার ছেলের ঘাড়ে পায়ে ব্যথা দিছে। ওর তো বেঁচে থাকারই কথা না রে। ওরে যদি আমি 2টা থাপ্পড় না দিতাম, তাহলে আমার অন্য আত্মীয় স্বজনরা ওকে ছিঁড়ে ফেলতো সাথে সাথে। আমি তো ওকে আরো বাঁচাইছি। ও আমার ছেলের গায়ে হাত দিছে। আমার ছেলে ওর সুরতে খেলা করতেছিল, হঠাৎ করে ও চলে আসছে ওইখানে, তখন ও খরগোশের সুরত ধরে। আর ও কি করছে? আমার ছেলের উপর দিয়ে হামলা করছে। তারপরে যখন কয়েকবার দেখলো যে এইটাকে ধরা যাচ্ছে না, ওর তো বোঝা উচিত ছিল, ও তো একদম বাচ্চা ছেলে না। ও বুঝতে পারছে যে কেন বারবার এটা ধরা যাচ্ছে না, তারপরেও ওটাকে আঘাত দিয়ে ধরছে আর বলে কিনা আমার ছেলের হাড় মাংস চিবিয়ে খাবে। এত বড় সাহস! এত বড় সাহস ও কোথায় পেল? ওকে তো ছাড়বো না রে। তখন কবিরাজ বলে যে ভুল হয়ে গেছে, আসলে আপনার ছেলে ও তো বুঝতে পারে নাই যে এটা আসলে কি। তখন ওই জিন বলে, না, এগুলো বললে হবে না, তোর এই যুক্তি তো আমি মানবো না, এটা তো খোরা যুক্তি, এসব যুক্তি দিয়ে তো পার পাওয়া যাবে না। ও আমার ছেলেকে আঘাত করছে, আমার ছেলে ব্যথা পাইছে। তুই কি জানিস যে ওর এই স্পর্শের কারণে আমার ছেলের কত বড় ক্ষতি হবে? আমি তো মাফ করতে পারবো না। আর আমি মাফ করলেও আমার যারা সাঙ্গপাঙ্গ আছে, আমার ছেলেকে যারা ভালোবাসে, ও তো ছোট, ওরা তো এর প্রতিশোধ নেবে আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি হইলে। তখন আমি এই মতিনকে বাঁচাবো কিভাবে? বাঁচানোর তো কোনো উপায় নাই, ওই এমনি মরবে। তখন কবিরাজ বলে যে আসলে ভুল হয়ে গেছে, কি করতে হবে বলেন, আমরা সেটাই করব, তাও মতিনকে ছেড়ে দেন, ওর উপর থেকে আপনার প্রভাবটা কাটিয়ে দেন। তখন ওই জিন বলে ভেতর থেকে যে ওই যে শেওড়া গাছ, ওখানে আমরা 1500 বছর ধরে থাকি, আজ পর্যন্ত কোনো মানুষের আমরা ক্ষতি করি নাই, আর এ আসছে আমার ছেলের ক্ষতি করার জন্য। যাই হোক, যেটা হওয়ার তো হইছে, আমরা ওরকম খারাপ জিন না। একটা কালো ষাঁড় গরু মতিন যাক আর যেই যাক ওই শেওড়া গাছের নিচে রেখে আসবে। তখন কবিরাজ বলে যে এরা তো দিন আনে দিন খায়, কালো ষাঁড় গরু কিনা টাকা পাবে কোথায়, অন্য কিছু নেন। তখন ওই জিনটা কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা যা, এখন একটা জিনিস চাইবো, এইটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না, একটা কালো পাঠা দিয়ে আসবি। তখন কবিরাজ উনি ঘাড় ঘুরিয়ে ওই মতিনের মা বাবা আর এই যে সুজন ভাই, ওনার সুজন ভাইয়ের বাবা তো নিয়ে আসছিল কবিরাজকে, তার দিকে তাকান। তখন সুজন ভাইয়ের বাবা মানে ইশারা দেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা রাজি। তখন কবিরাজ বলেন, হ্যাঁ আমরা রাজি, আপনি চলে যান, আর কথা দেন ওর কোনো ক্ষতি করবে না, ওর জন্য কোনো ক্ষতি না হয় মতিনের। তখন ওই জিনটা বলে, ঠিক আছে, ওর আর কোনো ক্ষতি হবে না, আমি আমার অনুগত যারা আছে তাদেরকে বলে দিব, কিন্তু ভবিষ্যতে যেন ওই এলাকায় আর কখনোই না যায়। তাহলে কিন্তু আমার এই কথা নাও থাকতে পারে, কারণ আমার ছেলেকে যারা আদর করে ভালোবাসে ওদের তো এই বিষয়টা মনে পড়ে যাবে, তখন তোর একটা ক্ষতি হবে, ও যেন ওইদিকে আর না যায়। আর আমি যদি থাপ্পড় না দিতাম, ওর যে কি অবস্থা হতো তা তোরা কল্পনা করতে পারবি না, ওর লাশও তোরা খুঁজে পেতি না। আমি ওই সময় থাপ্পড় দিয়ে অন্য জিনেদের হাত থেকে ওদেরকে আরো বাঁচাইছি, তা না হলে অনেক বড় ধরনের বিপদ হইতো। তো যাই হোক, এরপরে জিনটা বলে যে ফজরের আজান দিয়ে দেবে, আমাকে যেতে হবে। তা এরপর কবিরাজ হাতে এক গ্লাস পানি নেন, তার উপর কিছু দোয়া পড়েন। এই পানিটা যখন ওই মতিন মিয়ার শরীরে ছিটিয়ে দেন, মতিন মিয়া সেন্সলেস হয়ে পড়ে যায়। আর ওই সময় ধরাম করে একটা শব্দ হয়, বাইরে একটা করই গাছের বড় ডাল বাইরে ভেঙে পড়েছে। এটা কিন্তু শুকনো ডাল না, কাঁচা ডাল। তখন ওই কবিরাজ বলে যে এটাই হচ্ছে চিহ্ন, জিনটা চলে গেছে, ওরা আর তেমন কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তবে ভবিষ্যতে ওকে খুব সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, ওই দিকে যেন না যায়। তো পরের দিনই একটি কালো পাঠা ওখানে দিয়ে আসা হয়। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। তবে ওই জিনটা বলে গিয়েছিল যে এই থাপ্পড়টা দিয়েছে, এই থাপ্পড়ে যেই ভয়ঙ্কর প্রভাবটা মতিন মিয়ার উপর পড়েছে, এইটা নতুন করে আর কিছু হবে না, সেই প্রভাবটা তুলে নেবে ওই জিনটা। তবে এইটা সারতে নাকি তার 6 মাসের মতো সময় লাগবে।
6 মাস একটা বিশেষ তেল, মানে পরা তেল, যেটা কবিরাজ দিয়েছিল, সেই পরা তেল মালিশ করতে হয়েছিল। আস্তে আস্তে মতিন ভাই সুস্থ হয়ে ওঠেন। তো এটাই ছিল ঘটনা।